আসসালামু আলাইকুম। গুণগত রসায়নের সাজেশন ক্লাস আজকে 2 নম্বর লেকচার। গত ক্লাসে আমরা যে পর্যন্ত শেষ করে আসছিলাম দেখাই, এটা ছিল আমাদের কন্টেন্ট বা সাজেশন। এই সাজেশনের আমরা 1 নাম্বার শেষ করছিলাম, এই যে পার্ট 1। পার্ট 1-এর পরমাণু মডেল রিলেটেড প্রশ্নগুলো আমরা শেষ করছিলাম, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এখান থেকে কিছু ম্যাথ করাইছিলাম। 3 নাম্বার হলো রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। তো এটা অবশ্যই তোমরা পড়ে নিবে, কোনটি অধিকতর গ্রহণযোগ্য। এই সিলেট বোর্ড 23-1-এর ঘ, বরিশাল বোর্ড 22-1-এর ঘ, দুই টেস্ট পেপার থেকে থাকে। টেস্ট পেপারের অ্যান্সার থেকে এখান থেকে এই দুটো একটু পড়ে নিতে হবে, অথবা বইয়ের থেকে পড়ে নিলে হবে। বইয়ের থেকে পড়লে বইতে সরাসরি এভাবে কোনটি অধিকতর গ্রহণযোগ্য নাই, জাস্ট তুলনা করা যেটা, ওইটা পড়লেই হবে। আজকে আমরা শুরু করব কোয়ান্টাম সংখ্যা থেকে। এই কোয়ান্টাম সংখ্যা, আউপাউ নীতি, পাউলির বজ্রনীতি, হুন্ডি নীতি, এই জায়গা থেকে একটা প্রশ্ন সেট হবে, অর্থাৎ একটা গ অথবা একটা ঘ দাগের প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। কিছু কিছু ক্ষেত্রে এটা দুইটা আসতে পারে, একটা গতে আসতে পারে, একটা ঘতে আসতে পারে। তো ধরে রাখো যে লিস্ট একটা গ, লিস্ট একটা ঘ, এটা হবেই হবে। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে দুইটা প্রশ্ন পেয়ে যাবে। এখান থেকে কি কি প্রশ্ন পড়তে হবে সেটা একটু বলে দিই। দেখো, খুব কয়েকটা প্রশ্ন মাত্র পড়লে আমাদের একটা গ ঘ চলে আসবে। যেমন প্রথম যদি আসি, প্রথমে আছে, দেখো যে কোয়ান্টাম সংখ্যার প্রথম প্রশ্ন, একদম পরমাণু তৃতীয় বা চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিট বা ইলেকট্রন থাকতে পারে, তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো। এটা খুবই খুবই ইজি একটা প্রশ্ন, তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, তাই এই প্রশ্নটা আসার পসিবিলিটি অনেক বেশি, বা সবচেয়ে বেশি আসছে। এখন ওই প্রশ্ন থেকে যদি গতানুগতিক ধারার বাইরে চলে যায়, তাই একটু স্মার্ট ওয়েতে প্রশ্ন করছিল কুমিল্লা বোর্ড 22-এ। বলছিল পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখো। এটা সামান্যতম একটু চেঞ্জ করতে হয়, মানে শেষ লাইনে বলে দিলে হয়, এটা দেখাই দিব আজকে। তাহলে এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হলো পাউলির বজ্রনীতিতে আসছি। পাউলির বজ্রনীতি কি, পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি অথবা যে কোনো ইলেকট্রনের জন্য পাউলির বজ্রনীতি দেখাইতে বলতে পারে। এটা আসছে যেটা বরিশাল বোর্ড 23-এর ঘ, কুমিল্লা বোর্ড। এই প্রশ্নগুলো যদি আমরা সলভ করে ফেলি, তো আশা করা যায় যে এই প্রশ্ন দিলেই তুমি পারবে। রিপিট হবে প্রশ্ন, যদি আসে তো রিপিট। এরপরে এটা আসছিল, এটা ওরই একটা প্রশ্ন, মানে এই পাউলির বজ্রনীতি। ক্রোমিয়ামের ডি ইলেকট্রন সমেত শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা থাকে, মানে চুম্বক কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা থাকে। আসছিল ঢাকা বোর্ড 22-এর ঘর, আর দিনাজপুর বোর্ড 23-এর ঘরতে আসছিল। আচ্ছা, এরপরে পাউলির বজ্রনীতি শেষ হয়ে গেলে হুন্টের নীতি, আউপাউ নীতি। আউপাউ নীতি থেকে শুধু একটা প্রশ্নই হয়, সেটা হলো কপার আর ক্রোমিয়াম এই দুইটা আউপাউ নীতির ব্যতিক্রম হয়, কেন ব্যতিক্রম হয় সেটার ব্যাখ্যা দিতে পারে। আর এরপরে হলো 5 নম্বর প্রশ্নটা, পরমাণু থ্রি বা থ্রি যে কোনো একটা উপস্তরের জন্য হুন্ডের নীতি যে মেনে চলে, মানে হুন্ডের নীতি মানে কি, একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হবে, সেটা ব্যাখ্যা করতে পারে। বেসিক্যালি সালফার পরমাণুটা দিয়ে আসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, এগুলো সব সালফার পরমাণু দিয়েই আসছে। এই সালফার পরমাণুর জন্য যদি এটা ব্যাখ্যা দিতে বলে, অথবা আয়রনের জন্য ব্যাখ্যা দিতে বলতে পারে, অথবা ক্রোমিয়ামের জন্য ব্যাখ্যা দিতে বলতে পারে, যে কোনো একটা পরমাণু দিয়ে এটা হুন্ডের নীতি মেনে চলে সেটা ব্যাখ্যা করতে। এটা বেসিক্যালি সালফার, ক্রোমিয়াম অথবা আয়রন এই ধরনের পরমাণুগুলো দিয়ে দিতে পারে, বা যে কোনোটা যদি দেয় কিভাবে আনসার দিতে হবে আমি বলে দিই। এই প্রশ্নগুলো আজকে হলো, আমরা এই 2 নাম্বার প্রশ্নটা আগে শেষ করব, তারপর যদি সময় থাকে আমরা হাইড্রোজেনের পারমাণবিক প্রণালীতে যাব। হাইড্রোজেনের পারমাণবিক প্রণালী তো আরো বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে মাত্র 3টা প্রশ্ন পড়লে হয়, মানে ম্যাথ। একে হলো ম্যাথ, দুইয়ে হলো যে সূত্রটা, এই সূত্রটার ম্যাথ অলরেডি আমরা শেষ করে ফেলছি। এই যে 2 নাম্বার PLD সমান AC বাই ল্যামডা, গত ক্লাসে কিন্তু এটা করে দিছি, এটা কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং এটা আর আজকে এই নেক্সট ক্লাসে আর দেখাবো না। এই বরিশাল বোর্ড 23-এর ঘর এটা সলভ করে দিছে, আর এই প্রশ্ন কিভাবে আসে সেটাও আমরা সলভ করছি। আচ্ছা, বোরপত্র অনুসারে মানে হাইড্রোজেনের বর্ণনাগুলোর উৎপত্তি হয় ব্যাখ্যা করো। এটা একটা রিটেন প্রশ্ন, মানে আচ্ছা, এটা একটা হলো রিটেন প্রশ্ন। রিটেন প্রশ্ন বলতে এটা ব্যাখ্যামূলক প্রশ্ন। আর রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্ত করা হয়, এটা। তো এই গেল হলো আমাদের সাজেশনের রূপরেখাটা, যেটা হলো পার্ট 1। এখান থেকে অ্যাটলিস্ট একটা সিকিউ অবশ্যই হবে। তা আজকে আমাদের কন্টেন্টটা কি, আজকে আমাদের কন্টেন্ট হলো কোয়ান্টাম সংখ্যা, আউটবাউ নীতি, পাউলির বজ্রনীতি, হুন্ডের নীতি, এটা পড়ে ফেলা। এখান থেকে আমরা কয়টা প্রশ্ন পড়বো? অনলি 5টা। এই 5টা প্রশ্ন থেকে একটা সিকিউ, মানে একটা গ একটা ঘ, অথবা
লিস্ট একটা গ, ভাগ্য ভালো হলে একটা গ, একটা ঘ পেতে পারো। আর যদি দুর্ভাগ্য হয় তবে একটা গ লিস্ট পাবা। তো প্রথমে আমরা আসবো এই প্রশ্নটাতে, পরমাণু তৃতীয় বা চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে, তারপরে এটা করব। তারপরে পর্যায়ক্রমে আহ্বায়ক নীতি, হুন্ডি নীতি, পারমাণবিক বর্জ্য নীতি, এগুলো আমরা শেষ করবো। এই প্রশ্নগুলো আজকে আমরা ক্লাসে দেখি। প্রথমে আমি আসব কোয়ান্টাম সংখ্যা নিয়ে, প্রথম প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন। আগে আমি কোয়ান্টাম সংখ্যাটা একটু ব্যাখ্যা দিয়ে আসি। কোয়ান্টাম সংখ্যা, শুরু করলাম। কোয়ান্টাম সংখ্যা পারো না এই স্টেজে এসে এমন কেউ নাই, তোমরা ইন্টার একদম শেষের দিকে আসছো, এখন তোমরা কোয়ান্টাম সংখ্যা বোঝো না, আশা করি এমন কেউ নাই। তারপরেও আমি একটু যেহেতু কোনো টপিক পড়ানোর আগে আমি একদম জিরো থেকে শুরু করি, অর্থাৎ ধরে নিই যে তুমি একদম জিরো লেভেলে আছো, এই জন্য তাদের থেকে শুরু করি, যে যারা একদম জিরো, কিছুই পড়ে নাই, তারাও যাতে প্রশ্নগুলো বুঝতে পারে। কোয়ান্টাম সংখ্যা কি? যে একটা পরমাণুতে ইলেকট্রনের সঠিক অবস্থান জানার জন্য বা বোঝানোর জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেটাই হলো কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা আসলে 4 ধরনের হয়। 1 নম্বর যেটা, সেটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই এন এর ভ্যালু গুলো কি রকম হয়? 1, 2, 3, 4, ডট ডট ডট, এগুলো হলো এন এর ভ্যালু। এন এর ভ্যালু গুলো দিয়ে আসলে পরমাণুটা আকার বোঝা যায়। ধরো তুমি বললা যে আমার কাছে একটা পরমাণু আছে যার এন এর মান 1, আমি বললাম কি আমার কাছেও একটা পরমাণু আছে যার এন এর মান 4। এই দুইটা ভ্যালু বলার থেকে আমরা দুইটা জিনিস ধারণা করতে পারি, যে তোমার এন এর মান 1 মানে তোমার পরমাণুটা মাত্র একটাই কক্ষপথ, আর আমার এন এর ভ্যালু 4 মানে আমার পরমাণুটা 4টা কক্ষপথ আছে। এরকম 4টা কক্ষপথ আছে, অর্থাৎ তোমার থেকে আমার পরমাণুটা বড়। তাহলে এন এর ভ্যালু দিয়ে আসলে পরমাণু কত বড় নাকি কত ছোট সেটা ধারণা পাওয়া যায়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে কি বোঝায়? পরমাণুর কক্ষপথ বোঝায়, আর পরমাণুর আকার বোঝায়। 2 নম্বর কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলি। সহকারী বা অ্যাজিমুথাল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় হলো এল দিয়ে। এই এল এর ভ্যালু গুলো কেমন হবে? এল এর ভ্যালু গুলো হবে 0 থেকে n-1, 0 থেকে n-1 পর্যন্ত। এটা আবার কিরকম? ধরো এন এর মান যদি 1 বসাও তুমি, তাহলে সেখান থেকে তুমি এন এর মান যদি 1 বসাও, তাহলে এল এর মান তোমার হবে 0। কেন? 0 থেকে n-1, 0 বসাও এখানে, আর এন এর জায়গায় 1 বসাও, 0 হয়। এন এর মান 2 হলে এল এর মান 0 থেকে n-1, মানে 0 আর 1। এন এর মান 3 হলে এল এর মান হবে 0, 1 আর 2। এন এর মান যদি 4 হয় তা সেটার এল এর মান হবে 0, 1, 2, 3। এভাবে আমাদের যাচ্ছে। আর এই এল এর মানগুলো গুলো দিয়ে আরেকটা জিনিস মিন করা হয়, উপস্তর মিন করা হয়। এল এর মানগুলো দিয়ে কি মিন করা হয়? উপস্তর। এল এর মানগুলো উপস্তর মিন করে। কেমন? L = 0 হলে সেটা হলো এস উপস্তরকে বোঝাবে, 1 হলে সেটা পি উপস্তরকে বোঝাবে, 2 হলে সেটা ডি উপস্তরকে বোঝাবে, 3 হলে সেটা এফ উপস্তরকে বোঝাবে, 4 হলে সেটা জি উপস্তরকে বোঝাবে। যদিও আমরা এই পর্যন্ত থামবো, কারণ এরপরে G4 হলে, G5 হলে, এইচ, এগুলো হিসাব আছে, কিন্তু বাস্তবে আমরা CH স্তর আছে এমন কোনো পরমাণু আবিষ্কৃত হয়নি। আমরা এস ব্লক মৌল দেখছি, পি ব্লক মৌল দেখছি, ডি ব্লক দেখছি, এফ ব্লক মৌল দেখছি। আশা করি তুমি আজ পর্যন্ত কখনো শোনো নাই যে একটা জি ব্লক মৌল। জি ব্লক নামটা কেন শোনো নাই? কারণ জি উপস্তর বলে আছে এমন কোনো পরমাণু বিজ্ঞানীরা এখনো তৈরি করতে পারেন। সুতরাং জি হলো আমাদের ধরার বাইরে, কিন্তু হিসাব করে রাখা আছে। কিন্তু জি উপস্তর আছে এমন কোনো পরমাণু আবিষ্কৃত হয়নি। আচ্ছা, 4 গেল। এরপরে আমরা যাচ্ছি 3 নম্বর ম্যাগনেটিক সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, যেটা হলো ম্যাগনেটিক। 3 নম্বর কোয়ান্টাম সংখ্যার নাম হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর এই এম এর ভ্যালু গুলো কিভাবে হবে? এল এর মান থেকে এম এর ভ্যালু গুলো নেওয়া হবে। এল এর জন্য এম এর মানগুলো কেমন হবে? এম এর মানগুলো হবে -L থেকে 0 সহ +L পর্যন্ত, +L পর্যন্ত।
তাহলে যদি আমি পরমাণুতে একটা এল এর মান যদি 0 বসাই, তাহলে এম এর মান হবে -0, 0, +0। তার মানে তিনটা জিরো লেখার কোনো মানে হয় না, শুধু জিরো। এল এর মান যদি 1 লিখি, তাহলে এম এর মানগুলো হবে -1, 0, +1। আচ্ছা, এল এর মান 2 লিখলে এম এর মান হবে -2, -1, 0, +1, +2। এল এর মান যদি 3 হয়, তাহলে এম এর মান হবে -3 থেকে +3 পর্যন্ত। তো আমার লিখতে কষ্ট হলে তুমি এভাবে দিতে পারো, +-3, +-2, +-1, 0। তাহলে এখানে প্লাস ও মাইনাস দিচ্ছে, প্লাস ও মাইনাস দিচ্ছে, এই জন্য এভাবে লেখা যায়। এখানে একটা লাইন লিখে রাখতে পারো যে এম এর মানই অরবিটাল নির্দেশ করে, এম এর যতগুলো মান ততগুলো অরবিটাল, এম এর যতগুলো মান ঠিক ততগুলোই অরবিটাল, ঠিক ততগুলোই অরবিটাল। এম এর যতগুলো মান ঠিক ততগুলোই কি আছে, অরবিটাল আছে। তাহলে এখানে যদি আমরা দেখি এম এর মান একটাই, 0 মানে একটা সংখ্যা, তাহলে এখানে অরবিটাল কয়টা, একটা। আমি লাল কালি দিয়ে অরবিটাল গুলো লিখি। অর্থাৎ এম এর মান একটা মানে এখানে অরবিটাল একটা, এম এর মান এখানে 1, 2, 3টা, তিনটা মানে তিনটা অরবিটাল, 1, 2, 3, 4, 5, পাঁচটা অরবিটাল মানে পাঁচ। এম এর মান পাঁচটা মানে পাঁচটা অরবিটাল। এখানে সাতটা মান দেখো, +-2 মানে এই দুইটা, এই দুইটা চারটা, এই দুইটা ছয়টা, আর এই যে জিরো একটা। তাহলে এখানে অরবিটাল কয়টা, সাতটা। এম এর যে কয়টা মান হবে সেই কয়টা অরবিটাল নির্দেশ করবে। ওকে, এর পরেরটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা বা চতুর্থ কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা হলো স্পিন স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর এস এর ভ্যালু +12, -12, +12 আর -12। বেসিক্যালি +12 দিয়ে এন্টি ক্লকওয়াইজ আর -12 দিয়ে ক্লকওয়াইজ মিন করা হয়, অর্থাৎ ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে নাকি বিপরীত দিকে ঘুরছে সেটা মিন করা হয়। তাহলে এই গেল হলো আমাদের কুইক রিক্যাপ, মানে কোয়ান্টাম সংখ্যা চারটা। যে তা আবার একটু বলি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ভ্যালু গুলো হলো 1, 2, 3, 4 এভাবে হয়। 2 নম্বর কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু গুলো কিভাবে নিতে হয়, 0 থেকে n-1 পর্যন্ত। 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা এম এর ভ্যালু গুলো কিভাবে নিতে হয়, -L থেকে 0 সহ +L পর্যন্ত। আর 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা এস, এর শুধু দুইটা মান, একটা +12 আর একটা -12। এই চারটা কোয়ান্টাম সংখ্যা একটা থেকে আরেকটা কিভাবে যেতে হয় এটা অবশ্যই জানতে হয়। এন এর মানটা যেহেতু প্রথম, কোথা থেকে আসে না, 1, 2, 3 যেটাই হবে। এল এর মানটা 0 থেকে n-1 পর্যন্ত। আর এম এর মানটা হলো -L থেকে 0 সহ +L পর্যন্ত। এস এর মানটা +12, মাইনাস। এইটুকু ধারণা থাকলে আশা করা যায় এখন আমাদের যে 1 নম্বর প্রশ্নটা, যে পরমাণু চতুর্থ কক্ষপথে, পরমাণুর চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে, অরবিটাল বা ইলেকট্রন থাকে, তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করে। তো এই প্রশ্নটা আমাদের এই যে সাজেশন, এই সাজেশনের কিন্তু 1 নম্বর প্রশ্ন। আবার একটু দেখাই দিই, এই সাজেশনের এই যে কিন্তু 1 নম্বর প্রশ্নটা আমি যেটা করতেছি, এই যে 1 নম্বর প্রশ্নটা। আর কোথায় আসছে দেখো, অনেকগুলো বোর্ডে আসছে। আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলি। আর এখানে লেখা আছে দেখো একটা ছক, অর্থাৎ এই প্রশ্নটা একটা ছক দিয়ে ব্যাখ্যা দিতে হবে। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারে চলে যায়, একটা ছক আঁকতে হবে আমাদের। ছকটা মোটামুটি বড়ই, কিন্তু খুবই ইজি একটা ছক। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হলো এন। একটা বর্ডার টেনে দিতে পারি। চতুর্থ কক্ষপথ যেহেতু বলছে, তাহলে আমরা বসাই দিব n = 4, অর্থাৎ 4 নম্বর কক্ষপথের কারণে এন এর মান 4 বসাই দিন। এন এর মান থেকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাতে চলে যেতে পারবো। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা হলো এল। আর এল এর মানগুলো কি করে নিতে হয়, 0 থেকে n-1। তাহলে 0, 1, 2, 3, 0 থেকে n-1 পর্যন্ত লিখে দিলাম। এবার এল এর মানগুলো থেকে আমরা একটু আগে দেখছি যে উপস্তর নেওয়া যায়। 0 হলে এটা এস উপস্তর, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ উপস্তর। 0 হলে এস, এখন 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। মানে এগুলো কোন কক্ষপথের উপরে আছে, চতুর্থ কক্ষপথের উপরে আছে, এই জন্য এটা 4s দিলাম। মানে এস উপস্তর তো অনেকগুলোর হতে পারে, 1s এর হতে পারে, 2s এর হতে পারে, 3s এর হতে পারে। তো এই এসটা আসলে কার এস, চতুর্থ কক্ষপথের এস, এই জন্য এস দিয়ে দিচ্ছি, এই 4 দিয়ে দিচ্ছি। তাহলে পি উপস্তরটা কার,
কার পি, 2p নাকি 3p নাকি 4p? অবশ্যই 4p এর চতুর্থ কক্ষপথ যেহেতু, তাহলে এটা 4d, এটা হলো 4f। এবার আসি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। আর এই এম এর ভ্যালু গুলো কেমন হবে? এম এর মান নেওয়া হয় মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল, তাহলে -0 +0 আর জিরো, তিনটা জিরো লেখার কোনো মান হয় না, একটাই মান। এল এর মান যদি অন হয় তাই এম এর মান হবে -1 0 আর হলো +1। এন এর মান যদি 2 হয় তাহলে -2 -1 0 +1 +2। আর এম এর মান যদি 3 হয় তাহলে -3 থেকে +3 পর্যন্ত। এভাবেও লেখা যায়, তুমি চাইলে +-3, +-2, +-1 আর হলো 0। এই হলো আমাদের এম এর মানগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার পরে। এবার চলে যাচ্ছি আমরা অরবিটাল সংখ্যাতে। অরবিটাল, আগেই বলছিলাম যে এম এর যতগুলো মান ততগুলো অরবিটাল বোঝায়। তাহলে জিরো একটাই মান, একটা অরবিটাল, তিনটা মান তিনটা অরবিটাল, পাঁচটা মান পাঁচটা অরবিটাল, সাতটা মান সাতটা অরবিটাল। এরপরে আমরা চলে যাচ্ছি যে স্পিন কোয়ান্টাম সংখ্যাতে। স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করছি হলো এস দিয়ে। এস এর ভ্যালু গুলো শুধুমাত্র একটাই, প্লাস মাইনাস হাফ লিখে দিবা। প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। একটা অরবিটালে একটা ঘড়ি কাঁটার দিকে একটা বিপরীত দিকে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? শেষ ঘরটা এটা। আমরা যদি এখন বলি ইলেকট্রন সংখ্যা, তাহলে একটা অরবিটালে একটা ঘড়ি কাঁটার দিকে একটা বিপরীত দিকে, তাহলে দুইটা ইলেকট্রন। তিনটা অরবিটালে তিনটা ঘড়ি কাঁটার দিকে তিনটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে ছয়টা ইলেকট্রন। পাঁচটা অরবিটালে পাঁচটা ঘড়ি কাঁটার দিকে পাঁচটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে 10টা ইলেকট্রন। সাতটা অরবিটালে সাতটা ঘড়ি কাঁটার দিকে সাতটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে কয়টা ইলেকট্রন? 14টা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা আমাদের এখন কত হচ্ছে? টোটাল অরবিটাল কয়টা, তাহলে এখানে মোট লিখে দিলে আমাদের অ্যান্সার একটা পার্ট হয়ে যাবে যে কতগুলো অরবিটাল আছে। তাহলে 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 7 16, 16টা অরবিটাল আছে চতুর্থ কক্ষপথ। চতুর্থ কক্ষপথে টোটাল ইলেকট্রন সংখ্যা 14 আর 10 24 আর 6 30 আর 2 কত? মোট 32টি ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হলো আমাদের 32টি। তাহলে এই গেল হলো আমাদের পরমাণুর চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা কতগুলো ইলেকট্রন থাকে তার একটা হিসাব। তো এই প্রশ্নটা কোথায় আসছে সেটা একটু এখন আমরা একটু দেখাই দিই, যে কোথায় কোথায় আসছে আর প্রশ্নগুলো কেমন আসছে। একটা দেখালেই বুঝতে পারবা। লাস্ট এই বছর, গত বছরেই দেখো ঢাকা বোর্ড 23-এ আসছে, চিটাগাং বোর্ড, চট্টগ্রাম বোর্ড 23-এর 4-এর গতে আছে, ঢাকা বোর্ড 22-এর 4-এর গত। যারা মনে করতে পারো যে আসলে তো প্রশ্ন রিপিট হয় না, যে ঢাকা বোর্ড 23-এ আসছে, তাহলে ঢাকা বোর্ড 22-এ তো আসার কথা ছিল না, তোমরা যারা বললো যে গত বছর আসছে তাহলে এই বছর আসবে না, তাদের জন্য একটা সাবধানতা। ঢাকা বোর্ড 23 5-এর গতও ছিল, আবার ঢাকা বোর্ড 23 4-এর গতও ছিল। পরপর দুইটা সালেই কিন্তু এই প্রশ্ন আসে। বুঝতে পারছো? এমন না যে যে এক বছর আসলে আর এক বছর দিবে না। কেউ যেন এই কথা মনে করো না যে এই বছর আসছে, সামনের বছর আমাদের সময় আর দিবে না, বা গত বছর আসছে বলে এবছর আমাদের সময় আর দিবে না, এরকম কিন্তু হয় না। ঠিক আছে? এই প্রশ্নটা কিভাবে আসছে বোর্ডে আমরা একটু দেখি, একটা দেখাই দিলে বুঝতে পারবো যে প্রশ্ন কেমন হয়। তো দেখো, এটা ছিল ঢাকা বোর্ড 23 5-এর কক্ষপথ ছিল এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বলছিল কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে চতুর্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা দেখাইতে বলছিল। আচ্ছা, আরো একটা প্রশ্ন দেখাই। সেম প্রশ্নটাই ঢাকা বোর্ড 22 4-এর গতে ছিল, দেখো তারা এরকম আসছিল, এগুলো আর এ বি সি ডি লেখে নাই, একটু এ বি সি ডি না লিখে এগুলো লিখছে হলো কে এল এম এন লিখছিল, এটা লিখছে কে, এটা এল, এটা এম, এটা এন। কে এল এম এন লিখে বলছে কি, গদাকে বলছে উদ্দীপকের সর্ববহিস্থ শেলে সর্বাধিক ইলেকট্রন সরণ সামর্থ্য। উদ্দীপকের
সর্ববহিস্থ শেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ধারণ ক্ষমতা এল এম এর মান নির্ণয় পূর্বক হিসাব করো। এল এম এর মান নির্ণয় পূর্বক হিসাব করো। তাহলে এটা হলো ঢাকা বোর্ড 22 চারের গড় প্রশ্ন। চারের গড়টা দেখো একই প্রশ্ন, কিন্তু এম সর্ববহিস্থ মানে এন, এন মানে চতুর্থ কক্ষপথ, অর্থাৎ চতুর্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন বা অরবিটাল থাকে সেটা হিসাব করতে বলছে ঢাকা বোর্ড 22। তো সাবধান, কখনো যেন এটা ভুলে যেও না যে কেমিস্ট্রি প্রশ্ন রিপিট হয় না। কেমিস্ট্রি প্রশ্ন কিন্তু গত বছর যা আসে ঠিক সেম প্রশ্ন আসতে পারে, এটা কোনো সমস্যা না। মানে ঢাকা বোর্ড 22-এ যা আসছে ঢাকা বোর্ড 23-এও সেম প্রশ্নটাই ছিল। ওকে, এখন আমরা 2 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে। বাকি প্রশ্নগুলো একই রকম, তোমাদের যে আমি প্রোভাইড করছি, যে শীটটা প্রোভাইড করব আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে, এই যে সাজেশনের শীটটা, সাজেশনের পিডিএফটা পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে চলে আসবা। টেলিগ্রাম গ্রুপে আসলে আমি সাজেশনের এই কপিটা দিয়ে দিব। ঠিক আছে, সাজেশনের কপিটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবো। তো আমি কোন প্রশ্নটা শেষ করলাম, এই যে 1 নাম্বার প্রশ্নটা কিন্তু শেষ। এই প্রশ্নটা আজকে আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা 2 নাম্বার প্রশ্ন আসবো। এটাতে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখো। তো এটাও একটা সেম প্রশ্ন, মানে এই প্রশ্নটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হলো এটা। জাস্ট কি চেঞ্জ করতে হবে সেইটুকু হলো আমাদের এখন দেখার বিষয়। তাহলে এখন আমি যেটা শুরু করব সেটা হলো পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করব। তাহলে এই প্রশ্ন এখন আমি শুরু করি, আমি একটু প্রশ্নটা লিখে নিই। পরমাণুর পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না। পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না। আসলে থাকতে পারে 50টা। কিভাবে, আমরা যদি 2n² ফর্মুলা দিই, তাহলে পঞ্চম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5 5 25, 25 কত 50। ফর্মুলা বলতেছে 50টি ইলেকট্রন থাকে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, ব্যাখ্যা কর। তাহলে কেন 32-এর বেশি থাকে না, কিন্তু ফর্মুলা আমাদের বলতেছে না 50টি ইলেকট্রন আছে, কিন্তু বাস্তবে 32-এর বেশি নেই কেন। তাহলে এই প্রশ্নটা আগের প্রশ্নটা সেম কেন বলছি, দেখো এটাও ঠিক সেম একটা ছক তৈরি করতে হবে আমাদের। এটাও একটা ছক দিয়ে তুমি ব্যাখ্যা দিতে পারবে। এটাও একটা সেম একটা ছক দিয়ে তুমি ব্যাখ্যা দিতে পারবে কিভাবে, দেখো এরকম সেম একটা ছক তৈরি করে ব্যাখ্যা দেওয়া যায় এই প্রশ্নে। তাহলে আগের মতো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা লেখো। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন। এই এন এর ভ্যালুটা আমরা কত ধরবো, এন এর ভ্যালুটা আমরা 5 ধরবো। পঞ্চম কক্ষপথ যেহেতু বলছে, এন ইকুয়াল টু হলো 5। এত বড় কথা করার দরকার নাই। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হলো এল। আর এই এল এর মানগুলো কেমন, 0 থেকে n-1। 0 1 2, একটু ফাঁকা দেওয়ার জায়গা নাই, 0 1 2 3 4, 0 থেকে n-1। আচ্ছা, এবার আসি উপস্তর। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি। এই জি পর্যন্ত আসছে ঠিকই, কিন্তু এই জায়গা থেকে আমরা স্কিপ করা শুরু করে দিব, একটা বর্ডার টেনে দিব। এই জায়গা থেকে একটা বর্ডার টেনে দিয়ে এটাকে আমরা লিখবো যে জি উপস্তর আছে এমন কোন পরমাণু। এই জায়গাটায় তুমি ব্র্যাকেট এভাবে লিখবা যে জি উপস্তর আছে, এরকম নিচে এরকম একই দাগ দিয়ে লিখতে পারো, জি উপস্তর আছে এমন কোন পরমাণু আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। এমন কোন পরমাণু
আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। আবিষ্কৃত হয় নাই, তাই এটাকে আমরা স্কিপ করব। ঠিক আছে, তাই জুপ স্তরটা হিসাব করলাম না। ওটা না লিখলেও চলে। আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই বলে আমি থেমে গেলাম। ঠিক আছে, ওইটা এইভাবে লিখে এখানে এইভাবে দেখো। তাহলে 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে 4 হলে জি। কিন্তু এখান থেকে বর্ডার টেনে বলে দিলাম যে জুপ স্তর আছে এমন কোনো পরমাণু নেই। আচ্ছা, 0 হলে এস, তাহলে এটা কোন কক্ষপথ? পঞ্চম কক্ষপথ, 5s, 5d, 5f। পঞ্চম কক্ষপথ বলে আমরা সবগুলো 5 বসাই দিলাম। একই রকম ভাবে উপস্তর থেকে এখন আমরা কি যাব? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাতে দেবো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম এর ভ্যালু গুলো কিভাবে নিব আমরা? 0 থেকে n-1, তাহলে এটা 0 হলে এম এর মানও 0। আচ্ছা, 0 মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল, তাহলে -1 থেকে 0 সহ +1 পর্যন্ত, -L থেকে 0 সহ +2 পর্যন্ত, অর্থাৎ -2, -1, 0, +1, +2। আর এটা +-3 থেকে দাও, জায়গা নাই বলে এইভাবে লিখতে পারি, +-1 আর 0। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার পরে এখন আমরা কি যাব? অরবিটাল। অরবিটাল একটা আছে বলে একটা মান, তিনটা আছে বলে তিনটা মান, পাঁচটা আছে বলে পাঁচটা মান, সাতটা আছে বলে সাতটা মান। এবার আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা এস, স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে লিখে দিও। তাহলে সব জায়গায় প্লাস মাইনাস হাফ বসাবা, এখানেও প্লাস মাইনাস হাফ বসাবা, এখানেও প্লাস মাইনাস হাফ বসাবা, এখানেও প্লাস মাইনাস হাফ বসাবা। একটা অরবিটাল, তাহলে ইলেকট্রন কয়টা হবে? একটা অরবিটালে দুইটা ইলেকট্রন, তিনটা অরবিটালে ছয়টা ইলেকট্রন, পাঁচটা অরবিটালে 10টা ইলেকট্রন, সাতটা অরবিটালে 14টা ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা যদি এখন আমি আসি, এই জায়গাটায় মোট লিখে দাও, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা দেখো 14,024 হচ্ছে, 30 আর 2 কত? 32। তাহলে এই 32 হওয়ার কারণ কি? কারণ আমরা জি হিসাব করি নাই। জি যদি হিসাব করতাম এখানে আরো 18টা মান আসতো। তাহলে এই 18টা মান আসলে 32 আর 18 50 হয়ে যেত। এই কারণে ওইটা 50 ইলেকট্রন হচ্ছে না। তাহলে এই জায়গাটা কেন জি বাদ দিয়ে দিছি দেখো, একটা সাইড নোট দিয়ে আমরা জিটাকে এই জায়গাটাই ভ্যানিশ করে ফেলছি। যে জি উপস্তর আছে এমন কোন পরমাণু আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, তাই জিটা আমরা হিসাব করি নাই। তাহলে এটা লেখার দরকার নাই যে জিটা কেন বাদ দিয়ে রাখছি, এইখানে জিটা এই কথাটা লিখে তুমি ওই 32 পর্যন্ত দেখাই দিবা। অর্থাৎ পঞ্চম কক্ষপথে 32টা ইলেকট্রন আছে। অতএব বলে এখানে এবার নিচে লিখে দিতে পারো, অতএব এটা প্রমাণিত যে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না। পঞ্চম কক্ষপথে 32 এর বেশি ইলেকট্রন থাকে না, ব্যাখ্যা করা হলো সেটা। তাহলে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, একদম শেষে লিখে দেবে। ধরো তোমার পরীক্ষাতে ষষ্ঠ কক্ষপথ দিয়ে দিল, পঞ্চম না দিয়ে তোমার কাছে দিয়ে দেওয়া হলো ষষ্ঠ কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে আমাদের মানটা চেঞ্জ হবে, এন এর মান 6, 0, 1, 2, 3, 4, এখানে হলো 5। তাহলে 5 হলে এখানে আমরা কি লিখবো? 5, 4 হলে জি, 5 হলে কি? এইচ। তাহলে এইবার লিখবো আমরা যে জি ও এইচ উপস্তর আছে, জি ও এইচ উপস্তর আছে এমন কোন পরমাণু আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। তার মানে ষষ্ঠ কক্ষপথেও কি 32-এর বেশি ইলেকট্রন থাকে না। পরীক্ষাতে আসলো যে সপ্তম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না কেন? তাহলে এখানে তুমি এন এর মানটা 7 বসাবা, 0, 1, 2, 3, 4, 5, 6। এই জি, 3 হলে এফ, 4 হলে জি, 5 হলে এইচ, আর 6 হলে হলো আই। তাহলে এবার তুমি লিখবা জি এইচ আই উপস্তর আছে এমন কোন পরমাণু আবিষ্কৃত হয় নাই। তো এটা কখনোই আসবে না। সর্বোচ্চ 5 বা 6 আসতে পারে, সর্বোচ্চ 5 বা 6 আসতে পারে। তো এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড কিভাবে দিছিল, সেই প্রশ্নটা এখন আমরা একটু দেখি কুমিল্লা বোর্ড এই প্রশ্নটা কিভাবে দিছিল। তো এই প্রশ্নটা সিকিউটা অ্যান্সার দেখে ফেলছি, কিন্তু প্রশ্নটা কিভাবে আসছিল সেটা দেখ। তো এটা হলো কুমিল্লা বোর্ড 22-এর প্রশ্ন, 2 এর ঘতে ছিল। এখানে কক্ষপথ গুলো লেখা আছে এ, বি,
সি ডি ই। তাহলে ই মানে হলো পঞ্চম কক্ষপথ, 1 2 3 4 5 পঞ্চম কক্ষপথ। বলা হয়েছে পঞ্চম শেলে, না দিয়ে ই শেলে বলছে, ই মানে আসলে এখানে পঞ্চম। তাহলে পঞ্চম শেলে 32-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। তার মানে এই প্রশ্নটাই আসছে। তো এই প্রশ্নের অ্যান্সার একটু আগে আমি লিখছি খাত ইয়েতে। তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটার একটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চলে যাব যে পাউলির বজ্রনীতি থেকে। পাউল এর পরের সব থেকে ইম্পর্টেন্ট, মানে কোয়ান্টাম সংখ্যার পরের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো পাউলির বজ্রনীতি। তো পাউলির বজ্রনীতি থেকে সিকিউ কেমন আসবে সেটা পরে, আগে পাউলির বজ্রনীতিটা কি সেটা আগে আমরা একটু দেখি। পাউলির বজ্রনীতি হলে যে পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। কথাটা খুবই সুন্দর, যে পরমাণুতে দুটি ইলেকট্রনের দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান, চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না। পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, অর্থাৎ এদের মধ্যে ন্যূনতম একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে, অর্থাৎ অ্যাটলিস্ট একটা ভিন্ন হবে। ন্যূনতম একটি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। অবশ্যই ভিন্ন হবে। এটা হলো আমাদের পাউলির বর্জন নীতি। বর্জন নীতি। তাহলে এই পাউলির বর্জন নীতি, এটার একটা ব্যাখ্যা আমি দিয়ে দিই। ধরো তোমাকে আমি বললাম, একটা প্রশ্ন করলাম যে সোডিয়ামের চতুর্থ চতুর্থ ও দশম ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি দেখাও। পাউলির বর্জন নীতি দেখাও। এই সেম প্রশ্নটা এভাবে করা যায় যে সোডিয়ামের চতুর্থ ও দশম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। চারটি কোয়ান্টাম সংখ্যার মান লেখো, একই প্রশ্ন, এভাবে লেখা যায়। প্রথমত অ্যান্সারটা দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কি, চতুর্থ আর দশম ইলেকট্রন বের করে ফেলতে হবে সোডিয়ামের 11 ইলেকট্রন বিন্যাস দিয়ে। তাহলে সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এটা হলো আমাদের 10 আর 11তম ইলেকট্রন 3s1। তা আমাদের চতুর্থ ইলেকট্রনের জন্য, চতুর্থ ইলেকট্রনটা কোথায় আছে? 2s এ আছে। দশম ইলেকট্রনটা কোথায় আছে? এই জায়গাটাতে আছে। ঠিক আছে। তাহলে সোডিয়ামের চতুর্থ ইলেকট্রনটি 2s এ আছে এবং দশম ইলেকট্রনটি 2p অরবিটালে আছে। তাহলে এভাবে লিখতে পারো, সোডিয়ামের চতুর্থ ইলেকট্রনটি 2s এ আছে, 2s এ, এবং দশম ইলেকট্রনটি 2p অরবিটালে আছে। কেউ যদি চাও যে আমি স্পেসিফিক করতে চাই যে দশম ইলেকট্রনটা কোথায় আছে, তুমি সেটা আবার স্পেসিফিক করতে চাও, তাহলে 2px এভাবে দিবা, 2py 2pz দিবা, মানে এই জায়গাটাতে। এই জায়গায় ইলেকট্রন বিন্যাস তুমি চাইলে 1s2 2s2, তারপর হলো 2px 2py 2pz। এই হলো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তা তুমি যদি খুব স্পেসিফিক লিখতে চাও তাহলে বলবা যে দশম ইলেকট্রনটি 2pz অরবিটালে আছে, তবুও সমস্যা নেই। আর যদি কেউ লেখো যে 2p-তে আছে, তবুও সমস্যা নেই। তাহলে চতুর্থ ইলেকট্রনের জন্য এবার আমরা লিখবো যে চতুর্থ ইলেকট্রনের জন্য, চতুর্থ ইলেকট্রনের জন্য, এই যে 2s এর জন্য, চতুর্থ ইলেকট্রনটা 2s এ আছে, তো 2s এ n এর মানটা কত? 2।
এস এর জন্য এল এর মান কত? জিরো। যারা আবার এল এর মান ভুলে যাও, এখানে এসে সবাই এল এর মান ভুলে যায়। এল এর মান জিরো হলে যে এস, ওয়ান হলে যে পি, এইটুকু আবার সবাই এখানে এসে ভুলে যায়। যদি ভুলে যাও তাহলে এইভাবে পাশে লিখে রাখবা, জিরো হলে এস, ওয়ান হলে পি, টু হলে ডি। তাহলে এস এর মান জিরো হলে মানে এস যদি হয়, তাহলে এস এর জন্য এল এর মানটা কত? জিরো। তাহলে এন এর মান টু, এস এর জন্য এল এর মান জিরো। আর এল এর মান জিরো হলে এম এর মানটা জিরো হবে। আর এস এর মানটা তোমার খুশি, তুমি ঘড়ি কাঁটার দিকে দিবা নাকি বিপরীত দিকে দিবা, তোমার খুশি। হয় প্লাস হাফ দিবা, না হয় মাইনাস হাফ দিবা। তবে কেউ যেন ভুলেও প্লাস মাইনাস হাফ দিও না, কারণ একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে বিপরীত দিকে দুই দিকেই ঘুরবে না। শুধুমাত্র সে হয় ঘড়ি কাঁটার দিকে না হয় বিপরীত দিকে আছে। সুতরাং হয় প্লাস দিবা না হয় মাইনাস দিবা। তাহলে চতুর্থ ইলেকট্রনের জন্য তোমার পাউলির বর্জনীতি হলো। তো দশম ইলেকট্রনের জন্য যদি আমরা পাউলির বর্জনীতি মানে চারটা কোয়ান্টাম সংখ্যার মান লিখি দশম ইলেকট্রনের জন্য, তাহলে এন এর মানটা কত? দশম ইলেকট্রনটা কোথায় আছে? টু পি জেড এ, তাহলে এন এর মানটা টু। পি এর জন্য এল এর মানটা কত? ওয়ান। আর এম এর মানটা দেখো, তুমি চাইলে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান যে কোনো সংখ্যাটা দিতে পারো। তবে তোমার যদি মনে হয় যে আমি টু পি এক্স এর জন্য মাইনাস ওয়ান ধরবো, টু পি ওয়াই এর জন্য জিরো ধরবো, টু পি জেড এর জন্য প্লাস ওয়ান ধরবো, তবুও দিতে পারো। তবে আমি একটা বলে রাখি যে টু পি এক্স এর জন্য যে মাইনাস ওয়ান, টু পি ওয়াই এর জন্য যে জিরো, টু পি জেড এর জন্য যে প্লাস ওয়ান, এটা কিন্তু সঠিক না। কারণ এম এর মানের উপরে এই টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড এটা ফিক্স করাটা ইম্পসিবল। কেন? এটা সম্ভাব্যতার জিনিস। সম্ভাব্যতার জিনিস আগেই বলছি যে এম এর মানটা যদি জিরো হয় তা সেক্ষেত্রে সেটা মোস্ট পসিবিলিটি আছে টু পি জেড হওয়ার। আর এম এর মান মাইনাস ওয়ান হলে সেটা 50% পসিবিলিটি টু পি এক্স হওয়ার, 50% পসিবিলিটি টু পি ওয়াই হওয়ার। এম এর মানটা যদি প্লাস ওয়ান হয় সেটা 50% পসিবিলিটি আছে প্লাস ওয়ান হওয়ার, 50% পসিবিলিটি আছে টু পি ওয়াই হওয়ার। এই কারণে তুমি চাইলে ওগুলো করতে পারো, কিন্তু দরকার নাই। আমরা এই মান তিনটা থেকে যে কোনো একটা মান তুমি দিতে পারো। তোমার যদি ইচ্ছা হয় যে এম এর মানটা তুমি প্লাস ওয়ান লিখবা, কোনো সমস্যা নেই, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান লিখতেই পারো সিকোয়েন্স অনুযায়ী। তবে এটা ভুল ধরবে না, তুমি এস এর এই এম এর যে কোনো একটা মান বসাবে, এখানে জিরো না হয় প্লাস ওয়ান না হয় মাইনাস ওয়ান, যে কোনো একটা বসালে ভুল হবে না। আর এখানে এসে এস এর মানটা প্লাস হাফ অথবা মাইনাস হাফ যে কোনো একটা দিতে পারো। প্লাস হাফ দিতে পারো, মাইনাস হাফ যে কোনো একটা দিতে পারো। তো আমাদের প্রশ্ন হলো যে একটা পরমাণুতে দুইটা ইলেকট্রন, একটা পরমাণু নিচ্ছি আমরা সোডিয়াম, এই সোডিয়াম পরমাণুর দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান লিখছি। তা কত কত ইলেকট্রনের জন্য লিখতে বলছি? চতুর্থ ইলেকট্রন আর দশম ইলেকট্রনের জন্য। তো চতুর্থ ইলেকট্রনটা টু এস আছে, দশম ইলেকট্রনটা ধরে নিচ্ছি টু পি জেড আছে। চতুর্থ ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান লিখলাম, এন এর মান টু, এল এর মান জিরো, এম এর মান জিরো। দশম ইলেকট্রনের জন্য আমরা এরকম কয়টা ইলেকট্রন লিখলাম? এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান লিখলাম। লিখে দেখলাম যে এন এর মান দুইটারই একই। এল এর মানে যে ভিন্নতা আছে, এম এর মানে যে ভিন্নতা আছে, এস এর মানে যেও এক না হয় ভিন্ন হতেই পারে। তো ওটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো ন্যূনতম একটা কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। একের অধিকও হতে পারে, একের অধিক হতে পারে, কিন্তু ন্যূনতম একটা কোয়ান্টাম সংখ্যা মাস্ট ভিন্ন হবে। তো এখানে দেখো এল এর মানেই সে ভিন্নতা পাচ্ছি আমরা। তাহলে এটাই হলো আমাদের পাউলির বর্জন নীতি। তো এই প্রশ্ন পরীক্ষার সময় কিভাবে আসে সেটা এখন আমরা একটু প্রশ্ন আকারে দেখাই দিই। প্রশ্ন কোথায় আসছে তার একটা কপি তো। তাহলে দুই নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হলো উদ্দীপকের পরমাণু সর্বশেষ ইলেকট্রনে বা যে কোনো ইলেকট্রনের জন্য পাউলি বর্জন নীতি দেখাও, বা চারটি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। তো এটা বরিশাল বোর্ড 23-এ আছে, চিটাগং বোর্ড, কুমিল্লা বোর্ড সব বোর্ডে আছে, কুমিল্লা বোর্ড 6-এর গ, কুমিল্লা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 23 6-এর ঘ, কুমিল্লা বোর্ড 22 1-এর গ, কুমিল্লা বোর্ড 21 2-এর ঘ, চিটাগং বোর্ড 21 4-এর ঘ, দিনাজপুর বোর্ড 21 2-এর ঘ। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো বরিশাল বোর্ড 23 2-এর ঘ প্রশ্নটা। আমাকে এটা হলো আমাদের বরিশাল বোর্ড 2023 2-এর ঘ প্রশ্ন। মৌল এক্স 1, মৌল ওয়াই 26। প্রশ্ন ছিল ওয়াই মৌলের 20তম ও 26তম ইলেকট্রন দুটির জন্য পাউলির বর্জনীতি অনুসরণ করে, মানে 20তম ইলেকট্রন আর 26তম ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান লিখে কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা যে আছে এটা দেখাইতে হবে। তো আমরা এই 26 মৌলের 20তম ইলেকট্রন আর
26তম ইলেকট্রনের জন্য দেখি। তাহলে প্রথম আসি ওয়াই মৌলটা, এখানে অ্যান্সার শুরু করব, লিখবো ওয়াই মৌলটি হলো আয়রন। ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 26, ওইভাবে লিখবা যে ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 26, অর্থাৎ ওয়াই মৌলটি আয়রন এফি। এফি এর ইলেকট্রন বিন্যাস এরপরে লিখবা, এফি এর ইলেকট্রন বিন্যাস। তাহলে এফি এর ইলেকট্রন বিন্যাস বলে 26 লিখবা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখো আমরা 20তম ইলেকট্রনের জন্য দেখবো। তাহলে 20তম ইলেকট্রনটা এই যে কোথায় আছে, 1s2, 2s2, 2p6, এই হলো 2 2 4, 6 আর 4 10, 10 আর 2 12, আচ্ছা 18, এখনো কিন্তু 20 পায় নাই। তাহলে 20তম ইলেকট্রনটা এই যে 4s আছে, 18 আর 2 20, তাহলে 20তম ইলেকট্রন 4s এ ঢুকছে। আর 3d, আগে 3d 4s লিখে 20তম ইলেকট্রন 4s এ যাবে, আর 26তম ইলেকট্রন 3d 6 এ যাবে। তাহলে 3d 6 এর যদি তোমার ইচ্ছা হয় যে তুমি ডি এর গুলো একটু ভাগ করে করে তাদেরকে দেখাতে চাও, তবুও তুমি দেখাতে পারো 3s2, 3p6, এবার 3d xy, 3d yz, 3d zx। যদি তুমি ভেঙে ভেঙে দেখাইতে চাও সমস্যা নেই। 3d zx, 3d x² - y², 3d z², তারপর হলো 4s2। তাহলে আগে কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে, 3p6, তারপর হলো 4s2, অর্থাৎ 19 20 ঢুকবে 4s এ। তারপরে এই যে 21তম ইলেকট্রন, 22তম ইলেকট্রন, 23তম ইলেকট্রন, 24, সরি, 21তম ইলেকট্রন, 22তম ইলেকট্রন, 23তম ইলেকট্রন, 24তম ইলেকট্রন, 25তম ইলেকট্রন, 26তম ইলেকট্রনটা আবার 3d xy তে আসে। তো যদি তুমি এভাবে বলো যে 20তম ইলেকট্রনটি এফি এর 20তম ইলেকট্রনটি কোথায় আছে, ইলেকট্রনটি 3s, সরি 4s, 4s এ, এবং 26তম ইলেকট্রনটি, 26তম ইলেকট্রনটি কোথায় আছে, 26তম ইলেকট্রনটা আছে কোথায়, 3d xy তে, তবুও সমস্যা নেই, 3d xy তে। আর যদি তুমি এভাবে বলতে চাও যে 20তম ইলেকট্রনটা 4s এ এবং 26তম ইলেকট্রনটা 3d তে আছে, 3d তে আছে, তবুও সমস্যা নেই। আর কেউ যদি এরকম ভেঙে দেখাও ভালো হয়, সমস্যা নেই, 3d xy তে আছে। তাহলে 20তম ইলেকট্রনের জন্য ইলেকট্রন 20, 20তম, ই 20, ই 20 এর জন্য চারটা মান লিখবো এখন আমরা। তো 20তম ইলেকট্রনটা কোথায় আছে, 4s এ। তাহলে এই 4s এর জন্য এন এর মান কত, এন এর মান 4, এস এর জন্য এল এর মান কত, 0, এল এর মান 0 হলে এম এর মান কি, 0, এল এর মান 0, আর এস এর মানটা কি হবে, হয় সেটা প্লাস হাফ, না হয় মাইনাস হাফ, যে কোনো একটা দিব। আর 26তম ইলেকট্রনের জন্য এন এর মানটা কত, এই যে 3d তে এন এর মানটা হলো 3, ডি এর জন্য এল এর মানটা কত, ডি এর জন্য এল এর মানটা হলো 2, মনে আছে তো, 0 হলে এস, আবার অনেকে বারবার ভুলে যাও, 0 হলে এস, এল এর মান, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি। তাহলে এই যে 2 হলে ডি, এই জন্য 3d, যেহেতু ডি, এল এর মান 2, আর এম এর মান তুমি কি দিবা, যে কোনো একটা সংখ্যা লিখবা, -2 থেকে +2 পর্যন্ত যে কোনো সংখ্যা। তোমার যদি ইচ্ছা হয় যে এটা -2, এটা -1, এটা 0, এটা +1, এটা +2, লিখতেই পারো। তাহলে এটা তুমি -2 যদি দাও কোনো সমস্যা নেই, আর এস এর মান হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ, অ্যাজ ইউর উইশ। একটা মান অবশ্যই লিখবে, হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ, সেটা তুমি যে কোনো একটা বসাতে পারো। তাহলে এই গেল হলো আয়রনের 20তম ইলেকট্রনটি চারটা কোয়ান্টাম সংখ্যার মান, 26তম ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান। এখন দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক না, এটা প্রমাণ হয়েছে কিনা দেখো। একটার এন এর মান 4 আর একটার এন এর মান 3, প্রমাণ হয়ে গেছে একটা কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে, এখানে ভিন্নতা পাচ্ছি। এল এর মানে যেও আমরা ভিন্নতা পাচ্ছি, এম এর মানে যেও ভিন্নতা পাচ্ছি, এস এর মানে যেও চাইলে ভিন্নতা পাওয়া যায়, না চাইলেও পাওয়া যায়। প্লাস হাফ দিতে পারো, মাইনাস হাফ মাইনাস হাফ দিতে পারো। তা আমাদের কথা হলো ন্যূনতম একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হতে হবে। সেখানে তো একের অধিক ভিন্ন হয়েছে, সুতরাং সমস্যা নেই, একাধিক হতেই পারে, ন্যূনতম একটা, দুইটা তিনটা বা চারটাতেও ভিন্ন হতে পারে। তাহলে এই হলো আমাদের পাউলির বর্জন নীতি, অর্থাৎ বলতে হবে যে উদ্দীপকের 20তম 26তম ইলেকট্রন দুটি পাউলির বর্জন নীতি অনুসরণ করে। শেষ। পরের প্রশ্ন দেখি পাউলির বর্জন নীতির।
পাউলের বর্জনীতির পরের প্রশ্নটা কোথায় আছে? পাউলের বর্জনীতির পরের প্রশ্ন আছে যে কুমিল্লা বোর্ড 23/6 ঘতে। কুমিল্লা বোর্ড 23/6 ঘ। এটা হলো কুমিল্লা বোর্ড 23/6 ঘ। দুই বলে এক কি আছে সেটা অন্য প্রশ্ন, এই জন্য এক লিখি নাই। দুই বলে একটা, এক আর দুই বলে দুইটা জিনিস আছে। দুই আছে কি x2 প্লাস একটা আয়ন, এর n-1 d10, মানে এর ডি অরবিটালে 10টি ইলেকট্রন আছে আর এর মান 4। তার মানে এটা দিয়ে আমরা যদি n এর মানটা বসাই দিই তাহলে মানে এখানে 3d10 হবে। 3d10-এ আছে কয়টা ইলেকট্রন? 3d10-এ আছে দুইটা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রন। বলছে উদ্দীপকে 2 এর মৌলটি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পাউলির বর্জনীতি সমর্থন করে কিনা। তাহলে x2 প্লাস যদি হয় 3d10, x2 প্লাস যদি 10 হয় তা 4s এ কি আছে? 0 আছে। x2 প্লাস হলো 3d10, আর দুইটা ইলেকট্রন চলে গেছে, তাহলে 4s 0 হয়ে আছে। এখন যদি আমি বলি যে শুধু এক্স পরমাণুটা কি, তাহলে 3d10 আর এই 2 প্লাস যদি আবার ভর্তি করে দিই তাহলে 4s এখন কয়টা ইলেকট্রন হবে? 4s হবে 2। তাহলে এক্স পরমাণুটা হলো এটা। এখন এটা কোন পরমাণু আশা করি বলার প্রয়োজন নাই, সবাই বুঝতে পারছে এটা জিঙ্ক পরমাণু। তাহলে প্রথমত তুমি অ্যান্সার শুরু করবা যে উদ্দীপকের পরমাণুটি হলো জিঙ্ক। উদ্দীপকের পরমাণুটি হলো জিঙ্ক। জিঙ্ক পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তাহলে প্রথমত তুমি শুরু করবে অ্যান্সার বলে এখানে যে উদ্দীপকের পরমাণুটি জিঙ্ক। জিঙ্ক 30, মানে জিঙ্ক 30 বলবা, উদ্দীপকের পরমাণুটি জিঙ্ক। জিঙ্ক পরমাণুটির ইলেকট্রন বিন্যাস। জিঙ্ক 30-এর ইলেকট্রন বিন্যাস। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা এবার নিচে দেখাই দিব। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি জিঙ্ক পরমাণুর, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। তাহলে 4s2, 3d10। খেয়াল করো এরা কি বলছে যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। সর্বশেষ শক্তি স্তর, কারণ সর্বশেষ শক্তি স্তর বলতে তুমি 4s কে বুঝবা নাকি 3d কে বুঝবা, এটা নিয়ে অনেক স্টুডেন্ট কনফিউশনে ভোগে। তাদের কনফিউশনটা আমি একটু দূর করি। কনফিউশনটা দূর হবে কি করে? এটা যদি একটা পরমাণু হয়, এটা প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে আমরা ভালো করেই জানি শুধু 1s থাকে, দ্বিতীয় কক্ষপথে 2s থাকে আর 2p থাকে, তৃতীয় কক্ষপথে 3s থাকে, 3p থাকে, 3d থাকে, 3f তো হয় না। চতুর্থ কক্ষপথে 4s থাকে, 4p থাকে, 4d থাকে, 4f থাকে। আর সর্বশেষ কক্ষপথটা অবশ্যই বাইরের শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর তো ভেতরে থাকবে না। তাহলে দেখো তো, এই 3d আছে ভেতরে আর 4s আছে কোথায়? বাইরে। তাহলে সর্বশেষ শক্তি স্তর মানে 4s কে বুঝাইছে। যারা 3d কে বুঝাবা যে সর্বশেষ শক্তি স্তর মানে সর্বশেষ ইলেকট্রন তো 3d তে গেছে, তাহলে ওইটাই মনে হয় সর্বশেষ শক্তি স্তর। আরে ভাই ওটা না, তুমি পরমাণুর বাইরের দিক থেকেই দেখো যে সর্ববহিঃস্থ স্তর তো 4s। 20তম ইলেকট্রন এখানে গেছে ঠিকই, যে 19 আর 20তম ইলেকট্রন 4s এ গেছে, তারপর 21 বা 21 থেকে একেবারে 30 পর্যন্ত ইলেকট্রন গুলো 3d তে গেছে। এটা আউটবাউন্ড নীতি ফলো করছে যে 19 আর 20তম ইলেকট্রন আগে 4s এ যায়, তারপরে 21 থেকে মানে 21 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন গুলো 3d তে যায়। তাই বলে সর্বশেষ শক্তি স্তর কিন্তু 3d না। সর্বশেষ শক্তি স্তর মানে বাইরের শক্তি স্তর। তাহলে বাইরের শক্তি স্তরটা কি? 4s। তাহলে এই কনফিউশনের জন্য কেউ না ভোগো যে সর্বশেষ শক্তি স্তর মানে একদম বাইরের শক্তি স্তর, সেটা কিন্তু 3d হবে না। তাহলে এখানে আমরা অ্যান্সার কি লিখবো? অ্যান্সার শুরু করব যে উদ্দীপকের পরমাণুটি জিঙ্ক। জিঙ্ক পরমাণুর ইলেকট্রন বিন্যাস এটা। ইলেকট্রন বিন্যাস দেখানোর পরে বলবো যে জিঙ্ক পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের পাউলির বর্জনীতি। তাহলে জিঙ্ক পরমাণুর সর্বশেষ শক্তি স্তর, জিঙ্ক পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে, শক্তি স্তর 4s অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 30টি। এই সরি 4s উপস্তরে বলতে পারো বা 4s অরবিটালে বললে সমস্যা নেই। 4s অরবিটালে দুটি ইলেকট্রন আছে। এই দুটি ইলেকট্রনের জন্য, এই দুটি ইলেকট্রনের
চারটি কোয়ান্টাম সংখ্যার মান লিখি। চারটি কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ। সংখ্যার মান নিম্নরূপ। তাহলে নিম্নরূপ বলে তুমি এখানে প্রথমটাতে চতুর্থ কক্ষপথের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে, তা 4s1 ইলেকট্রনের জন্য, মানে 4s এর প্রথম ইলেকট্রনের জন্য তুমি এখানে যদি লিখতে চাও 4s এর প্রথম ইলেকট্রনের জন্য, 4s এর তো দুইটা ইলেকট্রন, তাহলে 4s এর প্রথম ইলেকট্রনের জন্য এন এর মানটা হলো 4। এই যে 4s2 ছিল কিন্তু, তাহলে এল এর মানটা কত, 0। এম এর মানটা তুমি অবশ্যই 0 বসাইতে হবে, কারণ এল এর মান 0 হলে এম এর মান 0। ধরে নিচ্ছ প্রথম ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ করে। এবার 4s এর দ্বিতীয় ইলেকট্রন, 4s এর দুইটা ইলেকট্রন আছে, 4s এর দ্বিতীয় ইলেকট্রনের জন্য এন এর মান 4, এল এর মানটা 0, এম এর মানটা 0, আর এস এর মানটা আগেরটা প্লাস দিলে পরেরটা মাইনাস আর দিতে হবে। দুইটা কখনো একই মুখী স্পিন হবে না। তাহলে এখন তুমি পাউলির বর্জনীতিটা সরাসরি হুবহু লিখবা। যে পাউলির বর্জনীতি থেকে জানা আছে, বা পাউলির বর্জনীতিটি হলো যে কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। উদ্দীপকের জিঙ্ক পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের দুটি ইলেকট্রনে চারটি কোয়ান্টাম সংখ্যার মান থেকে দেখা যায় যে তাদের এন এল এম এর মান একই হলেও স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মান ভিন্ন। অর্থাৎ উদ্দীপকের জিঙ্ক পরমাণুটির সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পাউলির বর্জন নীতি অনুসরণ করে বলে তোমার অ্যান্সার শেষ করব। আশা করি এই অ্যান্সার সবাই দিতে পারবে। তাহলে এই গেল হলো আমাদের কুমিল্লা বোর্ড 23/6 ঘ। তা আশা করা যায় যে পাউলির বর্জন নীতি মনে হয় না পারবে না এমন কেউ নাই, যে একটা পরমাণু চারটা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে পারবে না এমন কেউ হবে না। আমি বিশ্বাস করি এমন সবাই লিখতে পারবা। আর তারপরেও যদি তোমাদের আরো কিছু প্রশ্ন দেখার ইচ্ছা থাকে, তোমরা কি করবা, এই যে সাজেশনটা আমি যেটা প্রোভাইড করছি এই সাজেশনের এই প্রশ্নগুলোর সমাধান তোমরা আরেকটু টেস্ট পেপার থেকে দেখে নিবা। সবগুলো প্রশ্ন দেখাইতে গেলে বুঝতেই পারতেছো ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, দেখা যাবে এই সাজেশনের উপরেই 5-6টা ক্লাস নেওয়া লাগতেছে। এই জন্য ক্লাস লেন্দি করার দরকার না, আমি দুইটা প্রশ্ন দেখাইছি, আর বাকি যেগুলো আছে এই বাকিগুলো তোমরা টেস্ট পেপার থেকে অবশ্যই সলভ করে সলভটা দেখে নিবা, তাহলে সুবিধা হবে। তা কিভাবে প্রশ্নের অ্যান্সার দিবা আশা করি বুঝতে পারছো। এরপরের প্রশ্নে আমি চলে যাই, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ক্রোমিয়ামের ডি ইলেকট্রন সমূহে শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্নতা থাকে, ব্যাখ্যা করো। মানে ক্রোমিয়ামের ডি ইলেকট্রন সমূহ, মানে ক্রোমিয়ামের ডি অরবিটালে কয়টি ইলেকট্রন আছে সেটা, সেই ইলেকট্রনের সমূহ থেকে দেখাইতে হবে যে ডি ইলেকট্রন সমূহে শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যার মানে ভিন্নতা থাকে। তো এই প্রশ্নটা কোথায় আসছে, 3-23, মানে দিনাজপুর বোর্ড 23/1 গতে আসছে, ঢাকা বোর্ড 22/1 ঘতে আছে। তো আমরা দিনাজপুর বোর্ড 23/1 গ প্রশ্নটা উঠাই নিয়ে আগে। দিনাজপুর বোর্ড 23, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। দিন 23/1 গ। উঠাই নিয়ে আগে। এ মৌলের ডি ইলেকট্রন সমূহে
এ মৌলের ডি ইলেকট্রন সময়ে শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যা ভিন্নতা থাকে, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এটা দেখাতে হবে। তো এ মৌলের ইলেকট্রন বিন্যাস হলো এটা, আর্গন 3d5 4s1। আর এ মৌলের ডি ইলেকট্রন সময়ে শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা থাকে। তাহলে প্রথমে আসি, এই মৌলটা কি জিনিস। যারা আর্গন বুঝতেছো না, যা আর্গন দিয়ে 3d5 4s1 লেখা আছে কেন, তো যারা আর্গন বুঝতেছো না দেখো, এই আর্গনে মানে হলো 18, আর্গন পরমাণুটা হলো 18। তো 1s2 2s2 এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6। এই যে 3p6 পর্যন্ত, এইটুকু শর্টকাটে আমি না লিখে লিখে দিতে পারি যে আর্গন, এটুকু দিয়ে আমি শর্টকাটে লিখে দিতে পারি যেটা আর্গন 18। তার মানে এই পর্যন্ত 18, তারপরে 3d5 মানে 18 + 5 23 + 1। তাহলে এ পরমাণুটি বা এ মৌলটি কোন পরমাণু? ক্রোমিয়াম। তাহলে শুরুতে তুমি বলবা, অ্যান্সার করার শুরুতেই, যে উদ্দীপকের এ মৌলটি ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এবার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিবে একটু। 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। অর্থাৎ ক্রোমিয়ামের ডি অরবিটালে 5টি ইলেকট্রন আছে। তাহলে এই ডি অরবিটালে যে 5টি ইলেকট্রন আছে, এই 5টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে হবে। তাহলে এই 5টা ইলেকট্রন কোথায় কোথায় আছে আমরা যদি একটু এ করে দেখাইতে চাই, 3d xy, 3d yz, 3d zx, 3d x² - y², আর 3d z², তারপরে 4s1 দিব। তাহলে 1 1 1 1 1, 5টা ইলেকট্রন এভাবে আছে। তাহলে প্রথমে তুমি অ্যান্সার করবা কিভাবে, যে এই মৌলটি ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে। 5টা ইলেকট্রন 3d xy, 3d yz, 3d zx, 3d x² - y², 3d z² উপস্তরে আছে। এই যে 5টা ইলেকট্রনের জন্য পাওয়ালি কোয়ান্টাম 4টি কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ। তাহলে প্রথমে তুমি লিখতে পারো যে 3d xy এর জন্য n এর মানটা কত? 3। ডি এর জন্য এল এর মানটা কত? ডি এর জন্য এল এর মানটা হলো 2। এম এর মানটা প্রথমে দিবা -2। তারপর এস এর মানটা, হয় সবগুলো একই একমুখী স্পিন হবে কিন্তু, দেখো একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী, এটা আমাদের হুন সাহেব বলে গেছে। হুন সাহেব বলছে কি একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী। অর্থাৎ তুমি চাইলে সবগুলোকে এন্টি ক্লকওয়াইজে বসাইতে পারো, তুমি চাইলে সবগুলোকে ক্লকওয়াইজে বসাতে পারো, তুমি চাইলে সবগুলোকে ক্লকওয়াইজে বসাতে পারো। তাহলে হয় সবগুলো প্লাস দিতে হবে, নয় সবগুলো মাইনাস দিতে হবে 3d xy এর জন্য। এরপরে 3d yz এর জন্য, এখানে চাইলে 1 1 দিতে পারো, সমস্যা নেই। এন এর মান 3, এল এর মান 2, এম এর মান -1, আর এস এর মান হলো +1/2। আচ্ছা, 3d yz, 3d zx এর জন্য এন এর মান 3, এল এর মান 2, এম এর মান 0, এস এর মান +1/2। এরপরে 3d x² - y² এর জন্য, তাহলে এন এর মান 3, ডি এর জন্য এল এর মানটা হলো কত? 2, এম এর মান হলো -1, এবার হলো +1, তাহলে এস এর মান +1/2। আর যদি তুমি দাও যে 3d z² এর জন্য, 3d z², নিচে দেখা যাচ্ছে না, আমি আর আর লিখতেছি না। 3d z² এর জন্য, তাহলে এটার এন এর মানও 3, এটার এল এর মান কত? এটার এল এর মান হলো 2, এম এর মান +2, এস এর মান +1/2। এটাই হলো আমাদের দেখাইতে বলছে। দেখো বলছে যে এ মৌলের ডি ইলেকট্রন সময় শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যার মানে যে ভিন্নতা আছে। তাহলে একটা কোয়ান্টাম সংখ্যার মানে যে শুধুমাত্র ভিন্নতা পাবো, বাকি সব কোয়ান্টাম সংখ্যার মান দেখো সেম। এই যে সবগুলোর এন এর মান সেম, সবগুলোর এল এর মান সেম, সবগুলোর এস এর মান সেম, সবগুলোর এম এর মান সেম নয়। তাহলে এই যে একটা কোয়ান্টাম সংখ্যার মানে ভিন্নতা আছে, এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাই হলো আমাদের দেখানো শেষ। তাহলে এস ইকুয়াল টু +1/2, যেটা বললাম, যে তুমি চাইলে সবগুলো -1/2 দিতে পারো, তুমি চাইলে সবগুলো -1/2 দিতে পারো, চাইলে সবগুলো +1/2 দিতে পারো। কিন্তু জানো একটা প্লাস একটা মাইনাস যেন করো না, যে একটা প্লাস ইচ্ছা হয়েছে আর একটা মাইনাস, তাহলে কিন্তু হবে না। কারণ কি?
এই একক ইলেকট্রন গুলোর স্পিন যে একমুখী এটা হুন সাহেব বলে গেছে। তো হুন সাহেব যেহেতু বলছে, সেই হিসেবে হয় সবগুলো তুমি প্লাস করবা, না হয় সবগুলো মাইনাস করবা। এই প্রশ্নের অ্যান্সারটা গুছাই লিখবে একটু। আর যদি গুছাই না লিখতে পারো, আমি তোমাদের একটা ছবি দিয়ে দিচ্ছি, ওই ছবিটা দেখে লিখে নিবা, মানে পাঞ্জাবি বইয়ের ছবি দিয়ে দিই। তবে আমি যেটা মুখ, আমি যদি অ্যান্সারটা লিখতে থাকি ফুল ভাষাগুলো, তাহলে এই ক্লাস দুইটা হয়ে যাবে, এক ক্লাস। প্রথমত বলবো উদ্দীপকের ইয়ে মৌলটি ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, মানে 3d xy 3d yz 3d zx 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3d z স্কোয়ারে 5টা অরবিটালে 5টি ইলেকট্রন আছে। এই 5টা ইলেকট্রনের জন্য 4টি করে কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ। তাহলে প্রত্যেকটার জন্য তুমি 4টা করে কোয়ান্টাম সংখ্যার মান লিখবা। এবার নিচে এসে বলবা কি, যে উপরোক্ত বা এর আলোচনা থেকে বা উপরোক্ত বিষয়বস্তু থেকে আমরা দেখতে পাই যে যে ক্রোমিয়ামের ডি অরবিটালের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই, অর্থাৎ এন, এল ও এস এর মান একই হলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এন এর মান ভিন্ন। বললেই তোমার অ্যান্সার শেষ। তাহলে এই গেল হলো আমাদের অ্যান্সার। আর এই সেম প্রশ্নটাই আরেকবার আসছে কোথায়, এই সেম প্রশ্নটা আরেকবার আসছে, এই যে দেখো, একদম ঢাকা বোর্ডে আসছে। সেম প্রশ্নটাই ঢাকা বোর্ডে আসছে, এই যে ঢাকা বোর্ড 22 একের ঘতে আছে। তো আমরা ঢাকা বোর্ডের প্রশ্নটা একটু উঠাই দিই। তো দেখো, এটা ঢাকা বোর্ড একের ঘতেও ছিল, n-1 d5 n-1, n এর মানটা হলো 4। বলছে উদ্দীপকের ডি অরবিটালে বিদ্যমান ইলেকট্রন গুলোর অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সমূহ অভিন্ন হলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। তো এই যে প্রমাণ হয়ে গেছে, দেখো আমরা আগেই করছি। তাহলে এটা গেল ওই প্রশ্নটা, যেটাও 4টা কোয়ান্টাম সংখ্যার মান লেখা। তো এই প্রশ্নটা যদি না পারো, তা মানে ব্যাখ্যা তো আমি দেখাই দিলাম, তারপরেও যদি ব্যাখ্যাটা গুছাই লিখতে না বুঝতে পারো, তো আমি একটা ছবি দেখাই দিচ্ছি, দেখো। আচ্ছা, এটা দেখো ঢাকা বোর্ড 22-এরই প্রশ্ন। এই যে এখানে লেখা আছে ঢাকা বোর্ড 22 একের ক। এই যে প্রশ্নটা, উদ্দীপকের ডি অরবিটালে বিদ্যমান ইলেকট্রন সমূহ অন্যান্য কোয়ান্টাম সংখ্যার ভিন্ন হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন, উক্তিটি বিশ্লেষণ করো। তো এই প্রশ্নের অ্যান্সারটা কেমন হবে দেখো। এই যে ঘ দাগ শুরু করছে উদ্দীপকের, আশা করি বুঝতে দেখতে পাচ্ছ, একটু ঘোলা হয়ে গেছে ছবিতে যে। ঘ দাগে বলছে, এই যে অ্যান্সার এখান থেকে শুরু। ঘটাকে বলছে উদ্দীপকের এম মডেলটির ইলেকট্রন বিন্যাস। তাই এম মডেলের ইলেকট্রন বিন্যাস করছে, ডি অরবিটালে 5টি ইলেকট্রন বিদ্যমান, প্রত্যেকটি ইলেকট্রনের এম এন এর মান ছকে দেওয়া হলো। ছক করেও দিতে পারো। তো 3d xy 3d yz 3d zx সবগুলোর জন্য কি লিখছে, এই যে এন এর মান এল এর মান এগুলো লিখছে। এরপরে উপরে চলে যাচ্ছি, এই যে 3d yz jx x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেওয়ার পরে উদ্দীপকের গুরুত্ব এ থেকে দেখা যায় যে এন এর মান 3টা ভিন্ন হলে একটা মান ভিন্ন। এই যে ব্যাখ্যা কিভাবে দিতে হবে এই জায়গা থেকে, এই যে দেখো। তাহলে আশা করি ব্যাখ্যাটা কিভাবে দিতে হবে বুঝতে পারছো। ঠিক আছে, আর একটা ছবি দেখাইতে চাইছিলাম, সেটা যদি দেখাই, ওই যে বরিশাল বোর্ডেরটা। এই যে বরিশাল বোর্ড 23 প্রশ্ন, এই যে ক দাগের প্রশ্ন, এই মৌলটি ডি ইলেকট্রন সময় শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যার ভিন্ন থাকে, ব্যাখ্যা করো। তো এই প্রশ্ন ব্যাখ্যা দিবা কিভাবে, এখানে যদি যারা না বুঝো তারা অ্যান্সারটা এখান থেকে নিয়ে নিতে পারবা। মানে আমি যেটা বলে দিয়েছিলাম, যদিও আমি বোর্ডে লিখে দিছি, মেন জিনিসটা তোমরা গোছাই না লিখতে পারলে এখান থেকে লিখে দিবে। এ মৌলটা কি সেটা, এ মৌলের 5টি ইলেকট্রনের জন্য 5টি ইলেকট্রন কোথায় আছে এখানে একটু বলে দিছে এরা, 3d অরবিটালে 20 থেকে 24 নং ইলেকট্রনে প্রবেশ করে। বা তুমি ওইগুলো 3d xy চাইলে যদি চাও যে এগুলো এই জায়গাগুলোতে তুমি লিখবা হলো 3d xy, এই জায়গাটা লিখবা হলো 3d xy 3d yz 3d zx লিখতেই পারো, এটা তোমার খুশি। 4টা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়েছে, এইটুকু হলো মেন কথা। এরপরে তুমি নিচে যে এটার সামারি টেনে দিবা,
কোয়ান্টাম সংখ্যা থেকে দেখা যায় যে ডি অরবিটাল ইলেকট্রন সমান ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান, চুম্বক কোয়ান্টাম সংখ্যা বাদে বাকি কোয়ান্টাম সংখ্যার মানগুলো একই, অর্থাৎ উক্তিটি কোন নীতি সমর্থন করে? পাউলির বর্জন নীতি সমর্থন করে। তো আশা করি পাউলির বর্জন নীতি থেকে কোনো প্রশ্ন আসলে তোমাদের মিস হবে না। তাহলে পাউলির বর্জন নীতি যদি আমরা পারি, তাহলে আমাদের আর দুইটা প্রশ্ন আছে, একটা হলো হুন্ডের নীতি আর একটা আউপোম নীতি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি হলো হুন্ডের নীতিটাতে। এই দুটো নীতি সহজ, দুইটা নীতি বললে আজকে আমাদের ক্লাস শেষ করতে পারবো, তার মানে কোয়ান্টাম সংখ্যা শেষ। এখন আমরা চলে যাচ্ছি হুন্ডের নীতিটাতে। হুন্ডের নীতি কি জিনিস? যে যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল, যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকে, খালি থাকে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো ওই সব বা ওই সকল খালি অরবিটালে অবস্থান নেয়, খালি অরবিটালে অবস্থান নেয়, এবং এ সকল একক ইলেকট্রনগুলোর, একক ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হয়। যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো ওই সকল অরবিটাল অবস্থান নেয়, এবং এই সকল একক ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হয়। তো এটা আসলে কি বলতে চাচ্ছে সেটার একটু ব্যাখ্যা দিয়ে আগে। ধরো তোমাকে আমি বললাম যে আয়রন 26-এর ইলেকট্রন বিন্যাসটা করতে, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s, 4s2, 3d6। এবার হুন্ডের নিয়মে যদি এই ইলেকট্রন বিন্যাসটা আমরা করি, পদাকে কিন্তু আসে যে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে 1s2, এই হুন্ডের নিয়ম মানে কি, বক্স করে করে একই দেওয়া। 1s এ দুইটা ইলেকট্রন আছে, ওয়ান এস অরবিটাল তো দুই, একটাই ঘর। পিউপে স্তরে তিনটা ঘর। এই এস এর কয়টা ঘর? এই এস এর ঘর হলো একটাই। পি এর আবার কয়টা ঘর? পি এর হলো তিনটা ঘর। ডি এর কয়টা ঘর বলো তো? পি এর হলো তিনটা ঘর। আর ডি এর ঘর কয়টা বলো তো? পাঁচটা ঘর। আর এস এর ঘর কয়টা? একটাই ঘর। হুন সাহেব কি বলছে? হুন সাহেব বলছে কি, যে দুইটা ইলেকট্রন থাকলে কোনো সমস্যা না, একটা ঘড়ি কাঁটার দাও, বিপরীত দিকে দাও। ছয়টা ইলেকট্রন আছে পি এর, তিনটা ঘড়ি কাঁটার দিকে দাও, তিনটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে দাও। দুইটা থাকলে একটা ঘড়ি কাঁটার দিকে দাও, একটা বিপরীত দিকে দাও। এখানেও সেম, এই জায়গাটায় দুইটা আছে, এখানেও সেম। হুন্ডের নীতি প্রয়োগ হবে এই জায়গাটায়। হুন সাহেব বলছে কি, যে ছয়টা ইলেকট্রন যে আছে, তুমি একটা একটা করে আগে দিয়ে আসবা, একটা একটা করে ইলেকট্রন আগে তুমি এইভাবে দিয়ে আসবা। আর এই একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হয়। তো পাঁচটা দিয়ে আসছি, আর একটা দিলাম। হুন সাহেব এটাও বলছে যে তুমি চাইলে একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী দিবা, অর্থাৎ তোমার ইচ্ছা হয়েছে যে তুমি একক ইলেকট্রন গুলোর স্পিন নিচের দিকে দিয়ে শুরু করছো, কোনো সমস্যা নেই, পরেরটা এইভাবে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত খালি আছে একটা একটা করে ইলেকট্রন দিয়ে যেতে হবে, আর একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হবে। তাহলে এটাও সঠিক, মানে দুইটাই সঠিক, আমি যে দুইটা লিখছি দুইটাই সঠিক, এটাও সঠিক এটাও সঠিক। হুন সাহেবের নীতি অনুসারে ভুল হবে কখন? যে তোমার ইচ্ছা হয়েছে যে পাঁচটা ঘরের মধ্যে ছয়টা ইলেকট্রন আছে,
ছয়টা ইলেকট্রন আছে, তোমার ইচ্ছা হয়েছে কি, আরে আমি প্রথম তিনটা ঘরে 6 জনকে শোয়াই দিবা, 2টা ঘর ফাঁকা রেখে দেবো, আমি আর একজনকে ভাড়া দিতে পারবো। হুন সাহেব বলছে কি যে না, এটা করতে পারবে না। তোমার কাছে 5টা ঘর আছে আর 6 জন মানুষ আসতে থাকার জন্য, তুমি 6 জনকে 3টা ঘরের মধ্যে ঢুকাই দিতে পারবে না। 6 জনকে আগে একটা একটা করে দিয়ে আসতে হবে, তারপরে একটা প্রথম যে ঘরটা ওই ঘরে আবার একটা দিতে হবে। ঠিক আছে? আর অবশ্যই একজন যদি সোজা হয়ে শোয় তার একজন উল্টা হয়ে শোবে। অর্থাৎ একজন ঘড়ি কাঁটার দিকে হয়ে শুলে আর একজন ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয়ে ঘুরে শোবে। কখনো তুমি এই কাজ করতে পারবে না, অর্থাৎ 6টা ঘরের মধ্যে 3 জনকে শোয়াইতে পারবে না। আবার তোমার ইচ্ছা হয়েছে যে তুমি একটা একটা করে ইলেকট্রন দিয়ে আসছো, একটা একটা করে ইলেকট্রন প্রথমে দিছো, তো আমার মন চাচ্ছে কি যে আমি একটু একটা এইভাবে দিলাম, আর একটা এইভাবে দিলাম, আর একটা এইভাবে দিলাম, আর একটা এইভাবে দিলাম, আর একটা এইভাবে দিলাম, পরেরটা এইভাবে দিলাম। এরকম হবে না যে একটা ঘড়ি কাঁটার দিকে পরেরটা আবার বিপরীত দিকে, এটা কখনোই করা যাবে না। তাহলে এইটাই হলো হুন্ডের নীতি, যে যতক্ষণ পর্যন্ত খালি আছে ততক্ষণ একটা একটা করে ইলেকট্রন বসাতে হবে। আর অবশ্যই এক এক ইলেকট্রন গুলো যেন একমুখী স্পিন হয়, মানে একদিকে যেন ঘোরে। তো এই নীতিটা দিয়ে আসলে কি প্রশ্ন আসে? এই নীতিটা দিয়ে বেসিক্যালি আমাদের প্রশ্ন আসে একটাই, যে সালফার পরমাণুতে বা ক্রোমিয়াম পরমাণুতে, ধরো আমি একটা প্রশ্ন তোমাদের দেখাই, প্রশ্ন তৈরি করে, যে ক্রোমিয়ামের ডি ও এস উপস্তরে 3D ও 4S, 3D অথবা 4S বা 3D, ক্রোমিয়ামের 3D উপস্তরের ইলেকট্রনগুলো হুন্ডের নীতি মেনে চলে। হুন্ডের নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। মেনে চলে, ব্যাখ্যা করো। তা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তুমি আগে দিয়ে দিবা, যে ক্রোমিয়াম হলো 24, 24 দিয়ে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এর জন্য ঘর রেখে দিবা এক্সট্রা 4s, 4s1, 3d5। তাহলে এবার হুন্ডের নিয়মে বলে একটু লিখবা, তারপরে নিচে ব্যাখ্যা দিবা। 1s এর মধ্যে 2টা, 2s এর মধ্যে 2টা, 2p6 এর মধ্যে 2টা, 3s এর মধ্যে 2টা, 3p6 6টা। এই জায়গাটায় হুন্ডের নীতি 5টা ইলেকট্রন স্পিন একমুখী দিবা, হয় সবগুলো ঘড়ি কাঁটার দিকে, নাই সবগুলো বিপরীত দিকে, এটাও একদিকে দিও। তাহলে এটা হলো কথা, যে এরপরে ব্যাখ্যাতে আসবা, যে উদ্দীপকের ডি উপস্তরের গুলো হুন্ডের নীতি মেনে চলে। ব্যাখ্যা হলো কি, যে উদ্দীপকের পরমাণুটি ক্রোমিয়াম, ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়মে ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে ক্রোমিয়ামে 3D উপস্তরে যে 5টি ইলেকট্রন আছে, এই 5টি ইলেকট্রন গুলো প্রথমে একটি একটি করে প্রবেশ করে, 5টি অরবিটালে প্রথমে একটি একটি করে প্রবেশ করে। চাইলে নাম দিতে পারো, যে প্রথমটার নাম হলো DXY, DYZ, DZX, এভাবে নাম দিতে পারো, DX² - Y², DZ²। 3D XY, 3D YZ, ZX, এই 5টি অরবিটালে প্রথমে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করে, এবং এই ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হয়। অর্থাৎ উদ্দীপকের ক্রোমিয়াম পরমাণুটি ডি অরবিটালের ইলেকট্রন গুলো, ডি উপস্তর ইলেকট্রন গুলো হুন্ডের নীতি মেনে চলে, ব্যাখ্যা করা হলো। তাহলে এই গেল হলো আমাদের প্রশ্ন, যদি এভাবে আসে। তো যেটা পরীক্ষাতে আসছিল সেরকম একটা। হলো প্রশ্ন আসছে কোথা থেকে? হুন্ডের নীতি থেকে। দেখো, হুন্ডের নীতি থেকে প্রশ্ন, এই যে চাপনীতি ওপরে আছে, এটা পড়াচ্ছে একটু পরে, 4 নম্বর প্রশ্ন একটু পরে পড়াচ্ছে, আগে এটাতে আস। 5 নম্বর প্রশ্ন, উদ্দীপকের পরমাণুটি 3D অথবা 3p উপস্তরে উপস্থিত ইলেকট্রন সময় হুন্ডের নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। প্রশ্ন আসতে হলো
কুমিল্লা বোর্ড 23-এ 5-এর গ, ঢাকা বোর্ড 21-এর 2-এর গ, রাজশাহী বোর্ড 21-এর 1-এর গ। আমরা প্রথমে দেখবো হলো কুমিল্লা বোর্ড 23-এর 5-এর গ। আমি প্রশ্নটা একটু লিখে নিই। কুমিল্লা বোর্ড 5-এর গ, পর্যায় লেখা আছে, গ্রুপ লেখা আছে। তা গ্রুপ সবসময় মনে রাখবা যে গ্রুপ সবসময় নিচের দিকের গুলা হয়, এগুলো গ্রুপ। আর এইদিকে হয় পর্যায়। তাহলে এটা হলো তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে ওয়াই মৌল, তাহলে তৃতীয় পর্যায়ে ওয়াই মৌল মানে এটা সালফার। তৃতীয় পর্যায়ে গ্রুপ 16টা যদি তোমাদের দেখায়, ও এসএসসি তে পড়ে যে ও কিভাবে গ্রুপ পৌঁছাইতে হয়। ও, এস, এস, সি, ও এসএসসি তে পড়ে। তাহলে ও মানে অক্সিজেন, এস মানে সালফার। এটা হলো দ্বিতীয় পর্যায়, এটা হলো তৃতীয় পর্যায়। তাহলে তৃতীয় পর্যায়ে গ্রুপ 16 থেকে আছে ওয়াই মৌল মানে সালফার আছে। তাহলে সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, অ্যান্সার এখান থেকে শুরু। প্রথমে বলবা যে ওয়াই মৌলটা কি, ওয়াই মৌলটা সালফার। সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা তুমি আগে দেখাই দিবা। 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এবার হুন্ডের নিয়মে লিখবে এভাবে। 1s2, 2s2, 2p6s 6টা আছে, 3p4। এই জায়গাটাই হলো বিশেষ করে হুন্ডের নীতি প্রযোজ্য হবে। একক ইলেকট্রন গুলির স্পিন একমুখী হবে, তারপর পরেরটা ধরবে। চাইলে এখানে পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড লিখে দিতে পারো। তাহলে বলবা উদ্দীপকের ওয়াই মৌলটি সালফার, সালফার পরমাণু 3p অরবিটালে ওই তারপর সালফার পরমাণু ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়মে বলে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করবা। হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি বলবা উপরোক্ত বা উপরে বিদ্যমান বা উপরে দেয়া ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে সালফার পরমাণু 3p অরবিটালে 4টি ইলেকট্রন আছে। এই 4টি ইলেকট্রনের 3টি ইলেকট্রন প্রথমে একটি একটি করে 3p(x), 3p(y), 3p(z) অরবিটালে প্রবেশ করে এবং এই একটি ইলেকট্রনের স্পিন একমুখী হয়। এরপরে চতুর্থ ইলেকট্রনটি পুনরায় 3p(y) এ প্রবেশ করে, বা পুনরায় বলার দরকার নাই, 3p(x) অরবিটালে প্রবেশ করে এবং এই ইলেকট্রনটার স্পিন বিপরীতমুখী। তাহলে প্রথমে কিভাবে বলবা? প্রথমে বলবো ওয়াই মৌলটি সালফার। সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস দেওয়ার পরে সরাসরি হুন্ডের নীতিটাই লিখে দাও এবার। প্রথমে সালফার পরমাণুটা কি, সালফার ওই ওয়াই মৌলটা কি, তার সেটা বললা সালফার। তারপর সালফার পরমাণু ইলেকট্রন বিন্যাস, তারপর হুন্ডের নিয়মটা বললা, হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস। এবার হুন্ডের নীতিটা লেখো। যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো ওই সকল খালি অরবিটালে অবস্থান নেয় এবং এই সকল খালি এই একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হয়। এটা বলার পরে এবার তুমি বলবা যে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সালফার পরমাণু 3p অরবিটালে 4টি ইলেকট্রন আছে। এই 4টি ইলেকট্রনের প্রথম 3টি ইলেকট্রন একমুখী স্পিন নিয়ে 3p(x), 3p(y), 3p(z) অরবিটালে প্রবেশ করে এবং চতুর্থ ইলেকট্রনটি তাদের বিপরীতমুখী স্পিন নিয়ে 3p(x) অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ উদ্দীপকের ওয়াই মৌলটি 3p স্তরে উপস্থিত ইলেকট্রন গুলো হুন্ডের নীতি মেনে চলে। বললেই তোমার অ্যান্সার শেষ। আর এরপরেও যদি যারা লিখতে পারবে না, মানে বুঝতে পারবে না, তাদের জন্য দেখি আমি অ্যান্সারের একটা কপি দিয়ে দিচ্ছি। এই হলো প্রশ্নটা। দেখো, এই যে 3p ওয়াই মৌল, এখানে বলেছে কি যে ওয়াই মৌলের 3p অরবিটালে উপস্থিত ইলেকট্রন গুলো হুন্ডের নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। তো আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। এই যে কথা, এখান থেকে অ্যান্সার শুরু। জুম করে দেখাই।
তাহলে এখান থেকে শুরু, দেখো উদ্দীপকের ওয়াই মৌলের অবস্থা পর্যায় সারণী তৃতীয় পর্যায়ে 16তম গ্রুপ, ওয়াই মৌলটি সালফার, যার পারমাণবিক সংখ্যা 16। তারপরে ইলেকট্রন বিন্যাস, চাইলে হুন্ডের নিয়মটা এখানে আমি যে ইলেকট্রন বিন্যাসটা করে দেখাইছি এটা দেখাই দিও, এই যে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাসটা এটা করে দেখাই দিলো, তাহলে তোমার জন্য ভালো হবে যে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এরপরে যাচ্ছি। এরপরে হলো কি, দেখো উদ্দীপকের ওয়াই মৌলতে সালফারের থ্রি পি অরবিটালে উপস্থিত ইলেকট্রনগুলো হুন্ডের নীতি মেনে চলে। সালফার থ্রি পি অরবিটাল ইলেকট্রনগুলো অবস্থান বক্স পদ্ধতিতে আগে দেখানো হয়েছে। থ্রি পি অরবিটালে চারটি ইলেকট্রনের মধ্যে প্রথম তিনটি ইলেকট্রন একই স্পিনে একটি করে প্রবেশ করে এবং শেষ ইলেকট্রনটি বিপরীত স্পিনে প্রবেশ করে। অর্থাৎ প্রথম তিনটি ইলেকট্রন এমন ভাবে অবস্থান করছে যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় এবং একই স্পিনে থাকতে পারে। অর্থাৎ ওয়াই মৌলের থ্রি পি অরবিটালে উপস্থিত ইলেকট্রন সমূহ হুন্ডের নীতি মেনে চলে। এই শেষ। তা আশা করি ব্যাখ্যা বুঝতে পারছো কিভাবে ব্যাখ্যা দিতে হবে। প্রশ্ন কিন্তু খুবই ছোট, এই প্রশ্ন কিন্তু খুবই ছোট। ঠিক আছে, তাহলে প্রশ্ন কিভাবে আনসার দিতে হবে আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন শেষ। আমরা এখন চলে যাব লাস্ট টপিক আজকে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা, বা আজকে আমাদের যে সাজেশন, এই সাজেশনের একেবারে লাস্ট টপিক যেটা। দেখো কি কি পড়ছি আমরা। প্রথমে কোয়ান্টাম সংখ্যা পড়ছি, দুইটা প্রশ্ন। তৃতীয় চতুর্থ কক্ষপথে কিভাবে ইলেকট্রন গুলো থাকে এটা পড়ছি প্রথমে। তারপর পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকতে পারেন এটা দেখাইছি। এরপরে পাউলির বর্জন নীতি থেকে এই প্রশ্নগুলো কেমন হবে সেটা দেখাইছি। এরপরে এখন যেটা শেষ করলাম সেটা হলো উদ্দীপকের পরমাণু থ্রি পি ও থ্রি ডি উপস্থিত ইলেকট্রন সময় হুন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করে এটা দেখাইছি। বাকি আছে শুধু আমাদের এটা যে কপার ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস আউটবাম নীতির ব্যতিক্রম ব্যাখ্যা করো। তো এই আউটবাম নীতির ব্যতিক্রম কিভাবে সেটা এখন আমরা দেখব। প্রথমে যাই আউটবাম নীতিতে। আউটবাম নীতিটা কি, যে পরমাণুতে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। তাহলে আউটবাম নীতিটা কি জিনিস। পরমাণুতে ইলেকট্রন সমূহ ইলেকট্রন গুলো বা ইলেকট্রন সমূহ সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। পরমাণুতে ইলেকট্রন গুলো সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। কারণ এই নীতির আরো একটা এক্সটেন্ডেড নীতি আছে। এর এক্সটেন্ডেড নীতিটা হলো N+L এর রুল। তো এটাও যা জানতে হবে। N+L এর রুল, N+L এর রুলটা কি। N+L এর মান যার কম তার শক্তি কম। N+L এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। 2 নম্বর নিয়মটা হলো N+L এর মান সমান হলে, যেখানে N এর মান কম, N এর মান কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। প্রশ্নের মধ্যে কিন্তু এই হুন্ডের আহ্বাব নীতি সরাসরি লিখতে হবে, যে পরমাণুতে ইলেকট্রন গুলো সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়।
উচ্চ শক্তি স্তর আর নিম্ন শক্তি স্তর বোঝার উপায়ের জন্য এন প্লাস এল এর রুল, মানে এই কথা দিয়ে তুমি কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর বুঝতে পারো না। এন প্লাস এল এর রুলটা কেন, যে কোনটা নিম্ন শক্তি স্তর সেটা বোঝার জন্য। যে এন প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আগেই বলছি দেখো, সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তর যাবে। তাই যে শক্তি যে কোনটার কম সেটা বোঝা যায় হলো এন প্লাস এল এর রুল থেকে। এন প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আর এন প্লাস এল এর মান সমান হলে যেখানে এন এর মান কম সেটা শক্তি কম, আর যেখানে শক্তি কম সেটাতে আগে প্রবেশ করবে। তাহলে প্রশ্ন মধ্যে কিন্তু এই আউপাউ নীতি সরাসরি লিখতে হবে। হুন্ডের নীতি যদি প্রশ্ন আসে, হুন্ডের নীতি অবশ্যই যেন প্রশ্নের মধ্যে লিখে দিবা। পলির বর্জন নীতি যদি আসে, পলির বর্জন নীতি অবশ্যই প্রশ্নের মধ্যে লিখে দিবা। মানে ঘতে যদি হুন্ডের নিয়ম, পলির বর্জন নিয়ম বা আউপাউ নীতি আসে, প্রশ্নের মধ্যে অবশ্যই এই নীতিগুলো তুমি লিখে দিবা। এই নীতিগুলোর যদি তুমি লিখে দাও, তাহলে 4 মার্কের বা 3 মার্কের যদি প্রশ্ন হয় তা 1 মার্ক অবশ্যই পাবা, নীতিটা ঠিক করে লিখলে। এই নীতি যদি তুমি ঠিক করে লিখতে পারো, 3 মার্কের প্রশ্নের মধ্যে নীতিতে 1 পেয়ে যাবে। এখান থেকে প্রশ্ন কিভাবে আসে সেটা দেখো। যে প্রশ্ন যেটা আসছিল সেটা প্রশ্ন ওটা দেখাইছি, কোথায় প্রশ্ন আছে। প্রশ্ন আছে হলো ময়মনসিংহ বোর্ড 23-8 গতে। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ বোর্ড 23-8 গ। তাহলে এটা দেখো, এখানে ময়মনসিংহ 23-8 গড় প্রশ্ন। এক্স একটা পরমাণু ছিল 29, এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাস যা আউপাউ-নীতির ব্যতিক্রম এটা ব্যাখ্যা করতে বলছে। তো এক্স পরমাণুটা যে অ্যান্সার বলে শুরু করবা, যে উদ্দীপকের এক্স পরমাণুটি হলো কপার। কপার 29-এর ইলেকট্রন বিন্যাসটা দেখাবা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হলো 3d4s। তাহলে 4s 1 3d10 হয়েছে। তাহলে এই এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা এটা। তাহলে এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে 3d আর 4s এর জন্য এন প্লাস এ, এবার তুমি আউপাউ নীতিটা হুবহু লিখবে এখানে। আউপাউ নীতিটা লিখবা। আউপাউ নীতিটি থেকে আমরা জানবো আউপাউ নীতি কি হলো। আউপাউ নীতিটি হলো যতক্ষণ পর্যন্ত ওই পরমাণুতে ইলেকট্রন গুলো সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। এরপরে এন প্লাস এল এর উল্টা যাওয়া, যে নিম্ন শক্তি স্তর বোঝার উপায়টা এন প্লাস এল এর রুল। তাহলে প্রথমে তো নীতিটা বলছো, তারপরে এন প্লাস এল রুল। এন দুইটা লিখে দিবা। এন প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। এন প্লাস এল এর মান সমান হলে যেখানে এন এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে উদ্দীপকের এই যে এক্স পরমাণুর 3d আর 4s এর জন্য, তাহলে থ্রি ডি এর জন্য যদি এন প্লাস এল এর রুল লিখি, 3d এর জন্য এন প্লাস এল, 3d এন এর মানটা 3, আর ডি এর জন্য এল এর মানটা 2। যারা আবার এল এর মান 2 বুঝতেছো না, বারবার লিখতে হয় এটা। L = 0 হলে এস, 1 হলে পি, 2 হলে কি ডি। তাহলে ডি এর জন্য 2 বসাইছি, এল এর মানটা 2 বসাইছি। তাহলে 3d এর এন প্লাস এল এর মানটা কত, 2। আর 4s এর জন্য যদি এন প্লাস এল করি, তো 4s এর এন প্লাস এল এর ভ্যালু কত, 4 + 0 মানে 4। তাহলে আগে আমরা বলছি যে এন প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তার মানে 4s এর এন প্লাস এল এর মান কম, অর্থাৎ 4s এ আগে ইলেকট্রন ফিল আপ করে তারপর না 3d তে যাবে। তো 4s এ আগে যদি দুইটা ইলেকট্রন দিয়ে দিই, এইটা হলো 18তম ইলেকট্রন। তারপর 4s2 তে দুইটা ইলেকট্রন 20, এখানে 9টা ইলেকট্রন হওয়ার কথা। আউটবাউ নীতি অনুসারে এইটা ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল, যে 4s2 3d9। কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে, এই 4s থেকে একটা ইলেকট্রন ধার করে 3d তে চলে আসতেছি। তাহলে এটা হওয়ার কারণটা, ব্যতিক্রমটা, তাহলে এইটা হয়েছে কেন। এবার বলতে হবে কি, যে ডিতে যদি 9টা ইলেকট্রন থাকে এটা খুবই অস্থিতিশীল অবস্থায় থাকে। এই 3d9 খুবই অস্থিতিশীল একটা অবস্থা। এই সুস্থিতি অর্জনের জন্য, অর্থাৎ ক্রোমিয়াম পরমাণুটি সুস্থিতিশীলতা অর্জনের জন্য 4s থেকে একটি ইলেকট্রন 3d তে আসে। তাহলে এই হলো আমাদের আউপাউ নীতির ব্যতিক্রম, যে অবশ্যই 4s to 3d9 হওয়া উচিত ছিল কোন নীতি অনুসারে, আউপাউ নীতি অনুসারে। কারণ কারণ কি, যে 4s এর এন প্লাস এল এর ভ্যালুটা হলো কম, যেখানে 5s এর এই 5d এন প্লাস এল এর ভ্যালুটা ভ্যালু বেশি। অর্থাৎ 4s এ যেহেতু কম, আগে 4s ফিল আপ করে তারপর না যাওয়া উচিত ছিল কোথায়, 3d তে। তো যেহেতু আগে 4s এ যায় নাই, গেছে 4s এ একটা গেছে, আর তারপরে 3d9 হওয়ার পরেও সেটা 4s থেকে 8 ইলেকট্রন নিয়ে 3d10 হয়েছে। এটার কারণ কি,
D9টা হলো একটা অস্থিতিশীল অবস্থা, পরমাণু সুস্থিতিশীলতা অর্জনের জন্য ওই ফোর থেকে একটা ইলেকট্রন 3D-তে আসে। যদি না পারো আমি একটা কপি দিয়ে দিচ্ছি অ্যান্সারের, পাঞ্জারি টেস্ট পেপার থেকে। পাঞ্জারির অ্যান্সার কোয়ালিটি অনেক ভালো, তুলনামূলক অন্যগুলোর থেকে পাঞ্জারির তোমার অ্যান্সার কোয়ালিটি বেশ ভালো, মানে ভাষা ভালো, এই জন্য পাঞ্জারি থেকে পড়তে পারো। তাহলে আমি যদি এখানে অ্যান্সারটা লিখতে যাই, তাহলে গুছাই লিখতে গেলে বুঝতেই পারতেছো 15-10-15 মিনিট সময় লাগবে। সুতরাং আমি যেহেতু দ্রুত একটা একটা টাইপ শেষ করতে হবে সাজেশন ক্লাস, এই জন্য আমি প্রশ্নের একটা কপি তোমাদের দেখাই দিচ্ছি, অ্যান্সার একটা কপি। এই হলো ময়মনসিংহ বোর্ড 23। ময়মনসিংহ বোর্ড 23-এর প্রশ্ন দেখো, এই যে এক্স হলো 29 পরমাণু, এক্স 29 পরমাণু। ক দাগে প্রশ্ন আসছে যে এক্স পরমাণু ইলেকট্রন বিন্যাসটি আউপাউ নীতির ব্যতিক্রম ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের অ্যান্সার কিভাবে দিছে দেখো, যদি যারা উৎসাহে অ্যান্সার লিখতে পারবে না তারা এখান থেকে লিখে দিও। তো এখানে এক্স পরমাণুটা যা কপার, তা বলছে মৌলটির ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে 3D4s ইলেকট্রনে প্রবেশ করে আউপাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যায়। তারপরে এই যে 3D এর জন্য ওই আউপাউ নীতিটা একদম ফুল লিখতে বলছি। আমার কথা হলো কি, এই জায়গাটা এরা যে আউপাউ নীতিটা সংক্ষিপ্ত করে লিখছে, তুমি চাইলে আমার মতো করে লিখতে পারো যে আউপাউ নীতিটি লিখবা যে পরমাণুতে ইলেকট্রন সর্বত্র সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। তারপরে N+L এর রুলটাও দিবা, নিচে N+L এর রুলটাও দিবা, তাহলে ভালো হবে। যে N+L এর রুল অনুসারে 1 নম্বরটা N+L এর মান যার কম তার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। 2 নম্বর হলো N+L এর মান সমান হলে যেখানে N এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। তারপর 3D এর জন্য, 4s এর জন্য বললা 3D অপেক্ষা 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন প্রথমে 4s পূর্ণ করে তারপরে 3D-তে যাওয়া উচিত। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হওয়া উচিত ছিল, এই যে এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এটা না হয়ে কেন এরকম হয়েছে, এই তার ব্যাখ্যা। অরবিটালে ইলেকট্রন গুলো অপূর্ণ বা পূর্ণ অবস্থিতিশীলতা হওয়ার জন্য 4s থেকে একটি ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করে 3D10 হয়, আর ইলেকট্রন কাঠামো অর্জন করে যা অধিক স্থিতিশীল। তখন ইলেকট্রন বিন্যাস হয় 3D4s1। সুতরাং এক্স মৌলের ইলেকট্রন বিন্যাস আউপাউ নীতির ব্যতিক্রম ঘটেছে। এইভাবে বললে তোমার অ্যান্সার শেষ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে, খুবই ছোট প্রশ্ন, দেখো এইটুকু প্রশ্ন মাত্র, এই প্রশ্নের অ্যান্সার এইটুকু দিলেই তোমার কাজ শেষ। তা আশা করি বুঝতে পারছো। এখন এই সেম প্রশ্নটা কিন্তু ক্রোমিয়াম দিয়েও আসতে পারে। যদি আমরা বলে দিতাম যে এক্স পরমাণুটা ক্রোমিয়াম, এখানে যদি তোমার ক্রোমিয়াম দিয়ে আসতো যে ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস এরকম হয়, 4s3d কত হয়, এই 4s1 3d5 হয়। অর্থাৎ 4s2 না হয়ে 3d4 হচ্ছে না, 4s2 হয়ে মানে হওয়া উচিত ছিল কি আউপাউ নীতি অনুসারে, আউপাউ নীতি অনুসারে 4s2, ওই যে 3d4 4s2 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে হচ্ছে কি 4s1 3d5। এটা দিয়েও প্রশ্ন আসতে পারে কিন্তু। তা আউটবাউ নীতির এই যে ব্যতিক্রম আমরা দেখতে পাই কোথায় কোথায়, অনেকগুলোতে আছে। তা সচরাচর আমাদের 30-এর মধ্যে 2 জনের আছে। আউটবাউ নীতির ব্যতিক্রম 30-এর মধ্যে 2 জনের আছে, অর্থাৎ এখানে যদি আমি বলি আউটবাউ নীতির ব্যতিক্রম গুলো 30-এর মধ্যে 2 জনের আছে। আউটবাউ নীতির ব্যতিক্রম আছে বললাম, যে আউটবাউ নীতির ব্যতিক্রম, এই ব্যতিক্রম 30-এর মধ্যে যে 2টা আছে, এটা তোমাদের প্রশ্ন আসবে। একটা হলো কপার, সরি ক্রোমিয়াম 24, আর ক্রোমিয়াম 24-এর পরে কপার 29। সচরাচর তোমাদের ইন্টার লেভেল পর্যন্ত এগুলো আসবে। তবুও এইচএস অ্যাডমিশন লেভেলে তোমাদের আরো কিছু জিনিস দরকার হবে, যে আউটবাউনিতে আরো কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রম কোথায়, এই যে কপার 24 29 ছাড়াও অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো জেনে রাখতে হয় এমসিকিউ এর জন্য। এই ব্যতিক্রম আর কোথায় কোথায় পাওয়া যাবে, নিওবিয়াম 41-এ পাওয়া যাবে, 41, 42, 44, 45, MO 42, 41, 42 পরে পাবা হলো RU 44, RU 44 যে, তারপরে ব্যতিক্রম পাবা RH 45, এরপরে ব্যতিক্রম পাবা PD 46-এ। আরো আছে, সিলভারে আছে, গোল্ডে আছে, প্লাটিনামে আছে। তো এগুলোর পারমাণবিক সংখ্যা নাও চলবে, সিলভার, গোল্ড, মানে এই তিনটা এমনিতে মনে রাখা যায়। 11তম গ্রুপ যেগুলো, গ্রুপ 1-এর সবগুলো, AgAu প্লাটিনাম। এজি হলো 47, 79, এটা 47, এটা 79, আর প্লাটিনাম মনে হয় 78।
এগুলোর মধ্যে তোমার কি ঘটে, যে আহ্বায়ক নীতির ব্যতিক্রম ঘটে। তা সচরাচর তোমাদের প্রশ্ন আসলে সবসময় দুইটা আসবে, এগুলো কখনোই দিবে না, এগুলো কখনোই তোমাদের দিবে না। নিওবিয়াম, মলিবডেনাম, এগুলো কখনোই তোমাদের আসবে না। তো এনসিকিউ এর জন্য জেনে রাখবা 24, 29, 41, 42, 46, 47। আর এই তিনটে এমনি মনে থাকে, সিলভার, EU, প্লাটিনাম, কারণ এই তিনটা হলো কি, স্বর্ণের মুদ্রা হয়, রৌপ্য মুদ্রা হয়, প্লাটিনামেরও নেকলেস হয়। তাহলে এগুলো হলো কি, নেকলেস, নেকলেস ধাতু। এই তিনটা মনে রাখবা, নেকলেস ধাতু। নেকলেস বোঝো তো, হার, হার, গলার হাত ধাতু। তা গলার হাত ধাতু তিনটাই আফগানিতের ব্যতিক্রম হয়। আর এই তিনটা 41, 42, 46, 47, 41, 42, 44, 41, 42, 44, 41, 42, 44, 41, 42, 44, 41, 42, 44। এইবার মনে এক দুবার পড়বো, দেখবো মনে থাকবে। 41, 42, 44, 45, 46, 41, 42, 44, 45, 46। 43টা বাদ পড়ছে মাঝখান থেকে, 41 থেকে 46-এর মধ্যে 43টা বাদ। হচ্ছে 41, 42, 43 বাদ, 44, 45, 46। এই হলো আমাদের আওতায় ব্যতিক্রম। তো এই কয়টা প্রশ্ন পড়লে তোমাদের যে প্রশ্নগুলো শেষ হয়েছে, সেটা হলো, আমি আবার বলে দিই, যে আমাদের আজকে পর্যন্ত সাজেশনে যেটা শেষ হয়েছে কি, পরমাণু মডেল আমরা শেষ করছি। এই যে 1 নম্বরে পরমাণু মডেল শেষ করছি। 2 নম্বরে কোয়ান্টাম সংখ্যা, আহ্বায়ক নীতি, পাউলির বর্জন নীতির যে 5টা প্রশ্ন, সেই 5টা প্রশ্নের আজকের ক্লাসটা এটা শেষ হয়েছে। নেক্সট ক্লাসে আরো বেশি ইম্পর্টেন্ট টপিক, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। তো এই বর্ণালী যদি শেষ করে ফেলি, তাহলে আমাদের এই পার্ট 1 শেষ। এখান থেকে 3টা প্রশ্ন, এগুলো সব ম্যাথ। প্রথমে আমরা কতগুলো ম্যাথ করে দেখাবো, এই ম্যাথের পরে তারপর 2টা বর্ণনামূলক প্রশ্ন, এই বর্ণনামূলক প্রশ্ন 2টা। এরপরে দ্রাব্যতা শুরু হবে, দ্রাব্যতা আর আয়ন শনাক্তকরণ। এখান থেকে এক্সের সিকিউ আসবে। তো এই দ্রাব্যতা পার্ট থেকে আমরা মোটামুটি 7টা টাইপ জিনিস পড়বো। এই 7টা টাইপ থেকে 2টা প্রশ্ন আসতে পারে। আর আয়ন শনাক্তকরণ আমরা মোট বেসিক্যালি 7টা পড়বো, এই যে 3টা, 4টা, আর 3টা হলো অম্লীয়। পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার 2 শেষ, যেখান থেকে 2 সেট সিকিউ হবে। ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমাদের হয়তো 2টা ক্লাস লাগতে পারে, শেষ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।